যাচ্ছে না। এখনো কিছু বলতেছি না আর কি। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। লাস্টের দিন ওয়াই ডেল্টা সার্কিট দেখছিলাম না। আচ্ছা, তোমাদেরকে কয়েকটা ম্যাথ করে আসতে বলছিলাম, করছিলা? ইয়েস স্যার। Yes, এই sir. যে এটা এলে মিলাইতে পারছিলা? জি স্যার। জি স্যার। কিভাবে হয় জিনিসটা? স্যার এগুলো হোমওয়ার্কই করে রিড্র দিয়েছিলাম। করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, সার্কিটটা বেসিক্যালি রিড্র করলেই হয়ে যায়, তাই না? এই পয়েন্টটা বাইরে Yes. দিয়ে না দিয়ে ভিতর দিয়ে যদি শর্ট করো আর এ বিটাকে যদি বাইরে নিয়ে আসো, তাহলে আসলে ইজিলি আমরা বুঝতে পারি। ইয়েস স্যার। এ আর ই, এগুলো ধরো নাই এখন, তাইলে আসলে এই দুইটা প্যারালাল আছে, এই দুইটা প্যারালাল আছে, দুইটা সিরিজ আছে, সব সিরিজ আছে, ইজিলি করা যাবে। Anyway, আর দেখি আর কি আছে এখানে অঙ্ক এক্সারসাইজে। আচ্ছা, এটাও করতে বলছিলাম না, এই 51 করতে বলছিলাম। আচ্ছা বলো তো, এখানে এটা কিভাবে আগান লাগবে? এটা কি ওয়াই ডেল্টা না সিরিজ প্যারালালের অঙ্ক? স্যার ওয়াই Sir, Y ডেল্টা delta করেছি। এটা ওয়াই ডেল্টা করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা বোঝা গেছে। এই অঙ্কটাই সব ঠিক আছে, আমি এই 30-এর জায়গায় শর্ট করে দিচ্ছি 30, এটা এখন শূন্য আর কি, মানে এটা শর্ট আর কি, লম্বা একটা তার just। এখন কিভাবে করব? এখন স্যার 25 আর 15 তো y কে ডেল্টা নেওয়ার পরে আর 30 মানে যেটা পাবো ওইটা Directly থাকবে না, করা যাবে। 5 এর অপোজিটে আচ্ছা, এক নাম্বার সার্কিটটা রিড্র করতে হবে, কারণ এখন ওই যে শর্ট সার্কিট মানে কয়েকটা নোড সেম হয়ে গেছে না? ইয়েস স্যার। node তারপরে আমার চেক করতে হবে এটা কি আদৌ ওয়াই ডেল্টা লাগবে কিনা। সবসময় যে লাগবে এমন কোনো কথা নেই। আমরা সার্কিটটাকে যদি রিড্র করি, এখন মাত্র 3টেই নোড আছে, না 4টা নোড আছে, এখানে একটা ডি আছে, ঠিক আছে? তাহলে এ বি ধরো সি, সিডি প্যারালাল হবে আর বাকিগুলো মিলে। ঠিক আছে, হ্যাঁ এই 10-20 প্যারালাল হয়ে যাবে না? জি স্যার। 10-20 আর এসি এর মধ্যে 25 আর হচ্ছে তোমার বিডি এর মধ্যে 5 আর বিসি এর মধ্যে 15। আর কিছু বাকি আছে? সবই এসে পড়ছে। তাহলে দেখো 10-20 প্যারালাল, তার সাথে 5 সিরিজে, তার সাথে 15 প্যারালাল, তাই না? আমি লিখি পাশে 10 প্যারালাল 20, তার সাথে 5 হচ্ছে সিরিজে, তার সাথে 15টা প্যারালালে, তার সাথে 25টা সিরিজে। ঠিক আছে, এটাই হবে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বুঝা যাচ্ছে? সো স্ট্রাকচার সেম হইলে অনেক সময় আমাদের ওয়াই ডেল্টা লাগবে কি লাগবে না এটা একটু চেক করে নিতে হবে। স্যার একটা সার্কিট যদি কোয়েশ্চেন ছিল। রিড্র করেছেন, বলো। স্যার রিড্র করার সময় সিরিয়ালটা কি করে মেইনটেইন করব স্যার? এই অ্যালফাবেটিক্যাল সিরিয়াল? না, এটা মেনটেন করার কোনো দরকার নেই। আচ্ছা। ঠিক আছে, মানে নতুন নোট, মানে সেম নোট ডিফারেন্ট নোট, তুমি সিডিই দিতে হবে এমন কোনো কথা নেই, বুঝতেছো? আলফা বিটা গামা দিলেও কেউ তোমার দোষ দিবে না। ঠিক আছে, বা ইভেন যে ড্র করার সময় আমি যদি সি উপরে না দিয়ে সি নিচে ডি দিতাম, সার্কিটের চেহারা চেঞ্জ হইতো একটু আঁকার সময়। ইয়েস স্যার। নোট সেম, নাম্বার অফ নোটস যদি ঠিকঠাক মতো দিতে পারো, নাম যেই দাও যেখানেই বসাও, আঁকলে ঠিকঠাক আছে। আচ্ছা, এরপরে একটা বলি, এইরকম ইউজুয়ালি আসে না, তারপর একটু বলে দিই। যেমন ধরো এই প্রবলেমটা, এটা কিভাবে আগাবো?
ডেফিনেটলি ওয়াই ডেল্টা দিয়ে আগাইতে হবে। আমার কথা হচ্ছে কয়বার অ্যাপ্লাই করা লাগে ওয়াই ডেল্টা? স্যার 3বার মনে হয়। মানে আমাদের মাল্টিপল টাইমস করা লাগবে, এটা হচ্ছে কথা। কয়বার করলে আসলে বেস্ট হয় আমি চেক করতে হবে, বাট প্রথমে হচ্ছে 5 আর 3 এখানে 8 হয়ে যাবে না? 5 আর 3 8 হয়ে যাবে, এটা সিরিজে আছে বুঝাই যাচ্ছে। এখানেও 2 আর 1 3 হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের খেয়াল করো, এরপরে আমাদের আসলে একবার করলেই হবে না। যেমন ধরো আমি যদি এই জায়গাটুকুকে ধরো যে ওয়াই করে ফেলি, ধরো যে ব্ল্যাক কালারে দেখাই, এটা ডেল্টা আছে, এটাকে যদি ওয়াই করে ফেলি ধরো, তাতে ধরো কি হইলো, আমার এগুলা এখন আর নাই, এগুলা নাই, এগুলা নাই, এগুলা নাই, এগুলা নাই। তারপর আমার এই পাশে ঝামেলা রয়ে গেছে না? তারপর এটাকেও ধরো ওয়াই করে ফেলি, স্ক্রিনটা একটু বড় করো। ঠিক আছে? ওয়াই করে ফেললে এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই। তারপর তো মিলে গেছে না? জি 4 আর তার কত সাথে এটা সিরিজে, তারপরে এইটা 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 সিরিজে, এই 3টা সিরিজে, আবার এইটা এটা আর এটা সিরিজে, আর 2টা ব্রাঞ্চ প্যারালালে, আর সব সিরিজে। সো আসলে তুমি যেটা বলছিলে 3বার ওয়াই করা লাগবে, ওয়াই ডেল্টা করা লাগবে, লাগে 2বার করলে হয়ে গেছে, ঠিক আছে? তো অনেক সময় একটু খেয়াল করে আগাইলে একবার কম দিয়েও মিলা যায়। এনিওয়ে, সো আমার মনে হয় তোমরা ওয়াই ডেল্টার জিনিসপাতি বুঝে গেছো। আসলে ওয়াই ডেল্টা আর শর্ট সার্কিট, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়াই ডেল্টা আর শর্ট সার্কিটের ব্যাপারগুলো। শর্ট সার্কিট থাকলে কি করা লাগে, আর আর কিছু কনভেনশনাল জিনিস আছে, যেমন ধরো তোমরা তো জানো আর আর হবে রেজিস্ট্যান্স যদি এনটা প্যারালালে থাকে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে কত? এরকম থাকে অনেক সময়, বড় বড় আইসা পড়ে, যে অনেকগুলা দিয়ে দিয়ে একটা বড় নেটওয়ার্ক করে ফেলে। আরেকটা আছে হচ্ছে এই ইনফিনিটি, মানে নেস্টেড ইয়া, দেখছো নাকি কখনো? এই টেকনিকটা এখানে দেখতেছি না, অনেক সময় দেয় স্যাররা। সেটা হচ্ছে যেমন ধরো এরকম একটা, আমি ভুলে গেছি সার্কিটে কি হয়েছে, এরকম একটা জিনিস, ধরো একটা লেডার, এরকম বলতেছে অসীম সংখ্যক আছে, কিভাবে সলভ করবো? একটা ইকুয়েশন বানাই। একটাকে স্যার এক্স ধরে করতে হবে। হ্যাঁ, তোমরা এডমিশন টেস্টের সময় পড়ে আসছো না? পুরাটার রেজিস্ট্যান্স হলো আর এ বি, ঠিক আছে? আর একটাকে যদি আমি বাদ দিয়ে দিই, এই ধরো যে আর একটা ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি, এই পাশটা থেকে দেখি এইখানেও কয়টা আছে, এখানে দেখো ফরম্যাটটা দেখো, এরকম একটা বাহু, তারপরে লেডার লেডার লেডার, এখানেও একটা বাহু, লেডার লেডার লেডার। আগে এই পাশে কয়টা ছিল? ইনফিনিটিটা। আর এই পাশে এখন কয়টা আছে? এখন ইনফিনিটি মাইনাস ওয়ান ইকুয়াল টু ইনফিনিটিটাই আছে। সো এই পাশেরটাও আর এ বি হইতে বাধ্য, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি, এখন তো আর সবগুলা সমান বলে দিলাম, ঠিক আছে? সব সমান বলে দিছি, বা কিছু একটা বলে দিবে যে সব দুই, একটা কিছু বলা থাকবে যেটা আমরা এক্সপেক্ট। আর 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 ওই পাশেরটা, এটা আসলে আর এ বি, ঠিক আছে? আর এই পাশেরটা কত? আর এ বি। তাহলে আর এ বি হয়ে যাচ্ছে আর প্লাস আর ইন্টু আর এ বি বাই আর প্লাস আর এ বি। এখান থেকেই দ্বিঘাত সমীকরণ বা কিছু একটা আসবে, সলভ করে আর এ বি ইকুয়াল টু হোয়াট বের করে ফেলা যাবে, তাই না? এখানে আছে, এখানে আছে, ইকুয়েশনের দুই পাশে সিম্পলিফাই করে ইকুয়েশন সলভ হোক, না না দ্বিঘাত না, একঘাতই আসবে। আর এ বি না, স্কয়ার এসে পড়বে, এটা যখন গুণ করবে স্কয়ার এসে পড়বে। এনিওয়ে এটা কিন্তু সলভ করে বের করা যাবে। এনিওয়ে আমার মনে হয় তোমাদের ইয়া হয়ে গেছে। কই সবাই এসে পড়ছে? কি অবস্থা? 51 জন আসছে। তাহলে আমরা আজকে নিউ চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? স্যার এই যে প্রবলেম 2.67 টা একটু যাবেন? 2.67, আচ্ছা। স্যার একটু জুম করেন, অন্যদিনের তুলনায় কম দেখা ও যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানে আমার ল্যান্ডস্কেপ করতে মনে নেই। 2.67 কি হচ্ছে যে 2.6 এর নিচে যে ফিগারটা আছে না স্যার, এ নাম্বার, স্যার হুম, হুম। এখানে স্যার 2 মিলি অ্যাম্পিয়ারের স্যার, মানে এটা এর মধ্যে দিতে স্যার স্যার কারেন্ট সোর্স যাচ্ছে, কিন্তু আমরা জানি যে এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই, তাহলে কি স্যার আমরা এই 5 কিলো ওহমের পাশে আমরা ভোল্টেজ সেম ধরবো?
শর্টেড ধরবো এটা। শর্টেড না মানে হ্যাঁ এটা একটা পুরোটা সেম নোড, ঠিক আছে। 2 মিলি এর অ্যাক্রসে যত ভোল্টেজ ওইটা অ্যাক্রসে তত ভোল্টেজ। প্রবলেমটা কি চাইছিল, ভি নট বাইর করতে বলছে না। জি স্যার। ভি নট বের করা সহজ তো, এটা তো দুইটা প্যারালাল ব্রাঞ্চ আছে না, এটাও 5 এটা 4 আর একে 5, তাহলে জি কারেন্ট স্যার। ইকুয়াল ডিভাইড হয়ে যাবে। সো এটা 1 মিলি অ্যাম্পিয়ার, এটা 1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এখানে 4 কিলো আর 1 মিলি গুণ করলে প্লাস মাইনাস 4 ভোল্ট হয়ে যাবে। জি স্যার। আর হ্যাঁ আর তুমি যেটা বলতেছিলে এই দুইটা সেম নোড, হ্যাঁ সেম নোডের ভোল্টেজটা এখন আমরা বের করে ফেলতে পারবো, 5 চেকে 5 এটা 5 ভোল্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এখানে 2 মিলি অ্যাম্পিয়ার, এখানে অ্যাক্রসে ভোল্টেজ কত হবে এটা আমরা জানি না। ভোল্টেজটা আসলে এই কারেন্ট দিয়ে বাকিগুলা রেস্ট অফ দ্য সার্কিট, যে আমি বাকি সার্কিট সলভ করে ফেলছি তখন 5 ইনটু 1 দিয়ে 5 ভোল্ট আমি এখান থেকে বের করতে পারতেছি না, কিন্তু এটা দিয়ে ঠিকই বের করে ফেলতে পারছি। ইয়েস স্যার। এনিওয়ে আই থিংক তাহলে কি স্যার কারেন্ট সোর্সের দুই পাশে ভোল্টেজ ড্রপ করতে পারি? হ্যাঁ করতে পারে। ভোল্টেজ তোমার মানে ভোল্টেজ তো করবেই, সার্কিটে লাগানোর পরে ভোল্টেজ কত ডেভেলপ করছে এটা আমরা বলতে পারবো, বুঝতেছো, আগে বলতে পারবো। ফর এক্সাম্পল এটা একটা 2 মিলি ওটা অ্যাম্পিয়ার। স্যার কেভিএল দিয়ে করা লাগবে না তখন? হ্যাঁ 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 কেভিএল দিয়ে করতে হবে। ধরো যে আমি এটাকে একটা 1 কিলোর অ্যাক্রসে লাগাইলাম, আর একই সোর্সকে আমি 10 কিলোর অ্যাক্রসে লাগাইলাম। এখন বলো দুই কেসে ভোল্টেজ এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? দেখো এই কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করতে বাধ্য, 2 অক্ষে 2 তাই না, এখানে তাহলে প্লাস মাইনাস 2 ভোল্ট, আর যেহেতু সেম নোড এখানেও তাহলে প্লাস মাইনাস 2 ভোল্ট। এখানে কি হতে হবে 2 দুগুণে 20 প্লাস মাইনাস 20 ভোল্ট, এখানেও তাহলে প্লাস মাইনাস 20 ভোল্ট, বুঝছো। তাহলে এখানে কত পাওয়ার সাপ্লাই দিচ্ছে, পাওয়ার যদি বলি সোর্সের মাইনাস দিয়ে কারেন্টটা ঢুকতেছে, মাইনাস 2 মিলি ইন্টু 2 ভোল্ট, দ্যাট ইজ কত 4 মিলি ওয়াট। আর এর পাওয়ার কত, এর পাওয়ার হয়ে যাচ্ছে মাইনাস 2 মিলি ইন্টু 20 ভোল্ট, দ্যাট ইজ মাইনাস 40 মিলি ওয়াট, বুঝা যাচ্ছে। তো এখানে আসলে পাওয়ার বেশি সাপ্লাই দিচ্ছে, বাট এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ তোমার রেস্ট অফ দ্য সার্কিট সলভ করার আগ পর্যন্ত তুমি এর অ্যাক্রসে ভোল্টেজ কত বের করতে পারবে না। এনিওয়ে ভোল্টেজ সোর্সের জন্য সত্য, কারেন্ট দিয়ে ভোল্টেজ সোর্সের কারেন্ট জানো না, কারেন্ট হচ্ছে বাকি সার্কিটের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যে এখানে এরকম ধরনের প্রবলেম আছে, ভোল্টেজ ডিভাইডার সূত্র, এগুলো সব কনসেপচুয়াল। যেমন ধরো এখানে এগুলো সব হুইস্টন ব্রিজ না, সব এক যেহেতু, তাহলে এদিক দিয়ে এগুলো রাখা না রাখা এক কথা, ঠিক আছে। একে একে 2 2 2 আবার 1 হয়ে যাবে। সো এইরকম একটা একটা নেটওয়ার্ক সব আসলে 1 হয়ে যাবে। তো সব এগুলা 1, তাই না, সব 1 আবার 1 1 1 1, তাহলে এই বড় নেটওয়ার্কটাও আসলে 1, এই বড় নেটওয়ার্কটাও 1 আবার 1 1 1 1, এই পুরা নেটওয়ার্কটাও আসলে 1 1 আর 1 এ 2 হবে আসলে অ্যান্সার, ঠিক আছে। এরকম ছোটখাটো দেয় যে কনসেপ্ট চেক করার জন্য অনেক সময়। এনিওয়ে আচ্ছা আজকে আমরা নতুন চ্যাপ্টারে ঢুকে যাব, মেথডস অফ অ্যানালাইসিস। এটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, যে সার্কিট সলভিং বলতে পারো বেসিক্যালি রেস্ট অফ দা কোর্সের বেসিস হচ্ছে এই চ্যাপ্টারটা। এটা না পারলে তুমি বলতে পারো যে এই কোর্সের জন্য তুমি মানে পঙ্গু হয়ে গেছো। সো ভেরি মানে মনোযোগ দিয়ে দেখবে আর কি একটু। তো আমরা হচ্ছে সার্কিট সলভিং আমরা অলরেডি করছি, সেটা হচ্ছে কি অ্যাপ্লাই করে, কেসিএল আর কেভিএল অ্যাপ্লাই করে। আমরা এখন যেটা দেখবো এইগুলাই অ্যাপ্লাই করবো, এগুলা যেহেতু বেসিক ল, এগুলা তো আর ইগনোর করা যাবে না। এগুলা অ্যাপ্লাই করার ফরম্যাটটা একটু মোর মানে সহজে আরো অ্যাপ্লাই করার কিছু ওয়ে দেখবো, ঠিক আছে। নোড অ্যানালাইসিস আর মেশ অ্যানালাইসিস দুইটা আমাদের মেইন, নোড অ্যানালাইসিস আর মেশ অ্যানালিসিস। মেশ মানে লুপও বলতে পারো, লুপ অ্যানালাইসিসও বলতে পারো। বেসিক্যালি একটা হচ্ছে কেসিএল মেইন আর একটা হচ্ছে কেভিএল মেইন, ঠিক আছে। এনিওয়ে নোড অ্যানালাইসিসটা দিয়ে আমরা শুরু করি। নোড অ্যানালাইসিসটা ইজ মোর পপুলার এবং হচ্ছে আমাদের অনেক স্পাইস সফটওয়্যার পাওয়া যায় সার্কিট সলভ করে। তুমি সার্কিট আইকে দিলেও সলভ করে দিবে, কারেন্ট ভোল্টেজ বের করে দিবে। কম্পিউটার যেগুলা এই ধরনের সফটওয়্যার আছে এগুলো আসলে সব নোড অ্যানালাইসিস ইউজ করে সলভ করে, ঠিক আছে।
তো এটা কিছু স্টেপ দেওয়া আছে। স্টেপটা কি, প্রথমে হচ্ছে আমাদের কয়টা নোড আছে আমরা গুনা বের করব। তো এর মধ্যে একটা নোডকে আমরা রেফারেন্স ধরে ফেলবো। রেফারেন্স মানে গ্রাউন্ড বলতেছি, হ্যাঁ গ্রাউন্ড বলে দিব, দ্যাট মিন্স ওই নোডটা 0 ভোল্ট। তারপর রেস্ট অফ দ্য সার্কিটস কে আমরা ওই নোডটার সাপেক্ষে আমরা ভোল্টেজ বের করব, তারপরে ইকুয়েশন লিখে সলভ করব। ঠিক আছে, এই যে গ্রাউন্ড, আমরা এগুলো সব একই জিনিস, গ্রাউন্ড গ্রাউন্ড গ্রাউন্ড। এনিওয়ে একটা এক্সাম্পল দেখি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ধরো সার্কিট। আমাদের একটা নোডকে আমরা গ্রাউন্ড ধরে রাখবো। ইউজুয়ালি বড় যে নোডটা থাকে, প্রশ্ন অনেক সময় বলে দিবে গ্রাউন্ড নোডটা, তখন ওটাই ধরতে হবে। আর না বলে দিলে তোমার যদি ইচ্ছা হয় যে কোনটাকে ধরতে পারো, তো যেটা সবচেয়ে বড় সেটাকে ধরলে কি হবে, মানে আমার ইকুয়েশনে সুবিধা হবে সলভ করতে। ধরো এখানে এটাকে ওরা গ্রাউন্ড ধরছে, বুঝা যাচ্ছে, এটাকে গ্রাউন্ড দিয়ে দিছে, দ্যাট মিন্স এটা কত ভোল্ট, 0 ভোল্ট। আচ্ছা, আর আমরা নোড খুঁজে বের করি। নোড কোথায় কোথায় আছে, এই যে এটা একটা নোড, এটা একটা নোড, আর কোন নোড আছে? নোড নাই। সো আমাদের এই জন্য এটাকে নাম দিছে 1 নাম্বার নোড, এটাকে নাম দিছে 2 নাম্বার নোড, 1 আর 2। মানে আসলে আমার 3টা নোড আছে, একটাকে রেফারেন্স ধরে ফেলে আমার সলভ করা লাগবে 2টা। আমার এই নোড অ্যানালাইসিসের মেথড হচ্ছে আমরা প্রত্যেকটা নোডের ভোল্টেজ বের করি। ঠিক আছে, আমার আননোন ভ্যারিয়েবল হচ্ছে V1 আর V2। ঠিক আছে, তাহলে আমার n টা নোড থাকলে একটা যাবে রেফারেন্সে, n-1 টা নোড ভোল্টেজ আমরা বের করব, মানে যেটাকে রেফারেন্স ধরছে ওইটার সাপেক্ষে বাকিগুলা ভোল্টেজ বের করব। তো এই n-1 টা আমার আননোন ভ্যারিয়েবল, এদেরকে সলভ করতে হবে। ঠিক আছে, ইন দিস কেস কিভাবে সলভ করব, প্রত্যেকটা নোডে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, কিভাবে কেসিএল অ্যাপ্লাই করব? আচ্ছা, অনেকভাবে করা যায়। তো আমি একটা, তোমরাও যে কোনো ভাবে করতে পারো। তো আমি একটা দেখাই যে এভাবে করলে সব সময় একটা রুলস ফলো করলে মানে মাথায় প্যাচ লাগার চান্স কম। সেটা হচ্ছে আমরা সবগুলা এভাবে এই ফরম্যাটে ইকুয়েশনটা লিখবো, অল সামেশন অফ অল আউটগোয়িং কারেন্ট ইকুয়াল টু 0। ঠিক আছে, সব আউটগোয়িং কারেন্টের যোগফল কত? 0। এই ফরম্যাটে ইকুয়েশন লিখবো। ধরো আমি এভাবে করে লিখি আর কি, তোমরা এভাবে করে লিখতে পারো বা অন্য ফরম্যাটও করতে পারো, বাট অনেক সময় বেশি পেঁচায় পুচায় করলে হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে। সেজন্য আমি বলতেছি আর কি যে একটা ফরম্যাটে লেগে থাকা ভালো। যেমন ধরো আমি 1 নাম্বার নোড V1, এখানে আমরা কি করতে পারি, অল আউটগোয়িং কারেন্ট, এটা নোড 1 কিভাবে লিখবো, I1 কারেন্টে ঢুকতেছে, এটা কারেন্ট সোর্সে কারেন্টে ঢুকতেছে, তাহলে এটা -I1, এটা করার কিছু নেই। তারপরে এই কারেন্টটাকে আমরা আউটগোয়িং ধরে নিব যখন আমরা এই সার্কিট করতেছি, তাহলে কি হবে, আউটগোয়িং হচ্ছে এই ডিরেকশন, তাহলে এটা হায়ার থেকে লোয়ার ভোল্টেজ যাচ্ছে, তাহলে হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। ঠিক আছে, প্লাস এই কারেন্টটা এভাবে ধরবো, তাহলে হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, প্লাস এই কারেন্ট আসলে অলরেডি আমাদের আউটগোয়িং আছে, সো এটা I2 প্লাস I2 ইকুয়াল টু 0। এটা বোঝা গেছে সবার? স্যার একটু আরেকবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি নোট 2 তে যখন লিখি তারপরে বুঝতে পারবা মনে হয়। নোট 2 টাও দেখে দিই। নোট 2 তে যখন আমরা লিখবো, মানে দুইটা নোডে আমার ইকুয়েশন লিখতে হবে, তখন কি করব, সবগুলা নোট 2 থেকে আউটগোয়িং চিন্তা করি। মানে এটা যে ম্যান্ডেটরি তা না, এভাবে করে করলে আমাদের সহজ হয়ে যায় জিনিসগুলো। সব আউটগোয়িং চিন্তা করব। 3টা আউটগোয়িং কারেন্টের যোগফল কত হবে? 0। ঠিক আছে, নোট 2 এর জন্য। তাহলে আমরা দেখি এই কারেন্টটা থেকে শুরু করি। তাহলে এই কারেন্টটা যদি যে ডিরেকশন, তাহলে কি হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ, হায়ার ভোল্টেজ কত হবে? এর চেয়ে বড়, এটা বুঝলাম কিভাবে? এটা আমরা জানি না, আমরা ধরে নিছি কারেন্ট ওই ডিরেকশনে, বুঝতেছো? এবং এই সার্কিটে স্যার। লেখার সময় উল্টা, এই সার্কিট আবার উল্টা, আমরা ধরে নিচ্ছি V2 V1 এর চেয়ে বড়। ঠিক আছে, কথা হচ্ছে হ্যাঁ, ভোল্টেজ এটা দিয়ে আমরা কি করব স্যার? আমরা যদি সব পয়েন্টে ভোল্টেজ, তোমার টার্গেট কি, সার্কিট সলভ করতে হবে। সার্কিট সলভ মানে কি, সবকিছু ভোল্টেজ কারেন্ট বের করা। তুমি যদি সব ভোল্টেজ বের করে ফেলো, ওখান থেকে সব কারেন্ট বের করে ফেলতে পারবা। তো মানে আমাকে সার্কিট সলভ করতে দিছে, আমরা কোন মেথডে আগাচ্ছি, নোড অ্যানালাইসিস মেথডে সার্কিটটা সলভ করতেছি। সো নোড অ্যানালাইসিস মেথডে আমরা সবগুলা নোডের ভোল্টেজ বের করব, এটা আমার টার্গেট, দিস ইজ মাই আউটকাম অর টার্গেট। বুঝছো?
ইয়েস স্যার। আচ্ছা, এই জন্য আমার আননোন ভেরিয়েবল এখন আছে, নোড ভোল্টেজ গুলো হচ্ছে এখানে আননোন ভেরিয়েবল, এগুলো সলভ করতে হবে। আচ্ছা, স্যার একটা কোশ্চেন, এখানে হ্যাঁ বলো। এই গ্রাউন্ডে কি আমি ইচ্ছে মতো যে কোনো একটা নোডে দিতে পারবো? নোডে ধরতে পারবে, হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা। ফর এক্সাম্পল আমি বলি তোমাকে, ধরো আচ্ছা মানে আমি প্রবলেম অ্যান্সার গুলো বলি, আমরা শেষ করে ফেলি, হ্যাঁ, নোড ইকুয়েশন লেখাগুলো শেষ করি তারপরে বলতেছি। আচ্ছা, নোড ভোল্টেজ ধরো যে 2 নাম্বার নোডের জন্য ইকুয়েশন লিখতেছি, হ্যাঁ। প্রথমে আমি লিখলাম কোনটা, ধরো যে আমি এইটা লিখতেছি, এটা কত হবে বলো তো আমাকে এখন, এই কারেন্টটা কি হবে? হায়ার মাইনাস V2 লোয়ার বাই minus 0 divided by R3. V2 minus 0 by R3, ঠিক আছে, এটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। প্লাস এবার বলো এইটা, স্যার V2 V1 minus minus V2 V2 minus divided by V1 হায়ার divided by মাইনাস R2. লোয়ার, হায়ার থেকে লোয়ারে যাচ্ছে, সো V2 V2 minus minus V1 minus V1 by R2 R2 প্লাস minus I2 এটা minus I2 I2 টা ঢুকতেছে, সো minus এটা I2 minus I2 is equal to 0. ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, আমার দুইটা আননোন, এটা সলভ করতে কয়টা ইকুয়েশন লাগবে? দুইটা ইকুয়েশন লাগে না, দুইটা। এক্স ওয়াই সলভ করতে ইয়েস স্যার। দুইটা ইকুয়েশন লাগে। তো আমাদের R2 এর এনটা হ্যাঁ, R2 এর ক্ষেত্রে কারেন্টও ওই সাইডে যাচ্ছে কেন একটু? ওই সাইডে যাচ্ছে না, আমি ধরে নিছি ওই সাইডে যাচ্ছে, ওইভাবে করে ইকুয়েশন লিখছি, বুঝছো? খেয়াল করে দেখো, আমি ধরে নিছি সবগুলো আউটগোয়িং কারেন্টের যোগফল শূন্য। আমি যদি বলতাম না এই কারেন্টটা ঢুকতেছে, তাহলে আমি এটাকে লিখতাম কিভাবে, এভাবে, তাই না? যদি তুমি উল্টাটা হইতো, মানে আমরা তো জানি না আসলে কারেন্টটা কোন দিকে যাচ্ছে, সলভ করার পরে বোঝা যাবে যে আমি কোন দিকে ধরতেছে। আমি যদি উল্টা দিকে ধরি নেগেটিভ আসবে, নো প্রবলেম, বুঝছো? আমি যদি এই দিকে ধরতাম তাহলে কি হইতো, আমার হইতো যে এই কারেন্টটা ইজ ইকুয়াল টু ওই দুইটা কারেন্ট, ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট হিসেবে লিখতে পারতাম, রাইট? বা জি এভাবে স্যার। করে বলতে পারতাম আউটগোয়িং কারেন্ট পজিটিভ, ইনকামিং কারেন্টটা নেগেটিভ। তখন কি হইতো, খালি ইনকামিং কারেন্ট যেটা এটা খালি ইনকামিং, তাই না? এটাকে নেগেটিভ কিভাবে লিখতাম, তখন লিখতাম V1 minus V2 by R2, তাই না? আর কি লিখতাম, এটা ইনকামিং বলে নেগেটিভ দিতাম। তো এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? জি স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছো? তুমি যে ডিরেকশনই দাও, আবার ইনকামিং আউটগোয়িং এর জন্য আবার একটা প্লাস মাইনাস দিতে হবে, তো দুইটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। সেই জন্য আমরা যদি অল আউটগোয়িং দিই, কি সুবিধা হবে, আমার নোট থেকে সব আউটগোয়িং যাচ্ছে, তাহলে আমার নোটটা যখন আমি যেই নোটটাকে ইকুয়েশন লিখতেছি সেই নোটটাকে হায়ার ভোল্টেজ ধরে ফেলতেছি, এজ এ রেজাল্ট আমার নোটটা অলওয়েজ সবার সামনে থাকতেছে, সামনে সামনে সামনে। এখানে যখন 1 নাম্বার ইকুয়েশন লিখছি, V1 থেকে সবকিছু বিয়োগ যাচ্ছে। এটা হইলে কি হবে, আমি V1 minus V2 লিখবো না V2 minus V1 লিখবো, এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। আদারওয়াইজ তোমার প্রত্যেকবার চিন্তা করা লাগবে আমি কি V1 minus V2 লিখবো না V2 minus V1 লিখবো, বুঝে গেছে? তুমি যদি ওভারঅল সবকিছু ঠিক রাখো, তুমি যেমনি লেখো আলটিমেটলি সলভ করলে একই জিনিস ফেরত আসবে, কথা বোঝা যাচ্ছে? কিন্তু তোমার এইভাবে যদি চিন্তা করো কোনটা কি ইনকামিং ধরতেছি কোনটাকে আউটগোয়িং ধরতেছি, তোমার বারবার মাথায় রাখতে হবে, সেইভাবে করে পোলারিটি গুলো অ্যাপ্লাই করতে হবে, মাইনাস দিতে হবে, ভিতরে V1 minus V2 দিতে হবে। আর তুমি যদি অল আউটগোয়িং ধরে ফেলো, তাহলে কি করতে হবে, যখন নোট টু ইকুয়েশন লিখবা সবকিছু লাগবে V2 minus 0, V2 minus V1, V2 minus V3, বুঝতেছো? ওভাবে করে ইকুয়েশন গুলো এবং লিখতে হবে। আর যদি তুমি এক এক ডিরেকশন ধরো, তখন তোমাকে মনে করে করে পোলারিটি গুলো বসানো লাগবে। জি স্যার। কিন্তু ঠিক মতো বসাইলে দুইভাবে করে অঙ্ক মিলবে, নো প্রবলেম। স্যার এটা কি অনেকটা কাইন্ড অফ কনজারভেশন অফ চার্জ, মানে একটা পয়েন্টে? হ্যাঁ হ্যাঁ, কেসিএল তো, এগুলা কেসিএল কেসিএল মানে কনজারভেশন, আমি তো কেসিএল অ্যাপ্লাই করতেছি বাবা, কেসিএল তো কনজারভেশন অফ চার্জ, ঠিক আছে? আমি বলছি তো, আমাদের অরিজিনাল বেসিক ল কেসিএল কেভিএল ওগুলা দিয়েই কারেন্ট সলভ করা যাবে, বাট এখানে আমরা এইগুলোকে অ্যাপ্লাই করার জন্য আমরা দেখো এখানে 10টা কারেন্টের নাম দেওয়া লাগে না, এই যেগুলা নাম দিছি কোনো আলাদা ভেরিয়েবল আনার দরকার হয়নি, আমরা সরাসরি সলভ করে ফেলতে পারতেছি, ঠিক আছে? ওই কেসিএল কেভিএল অ্যাপ্লাই করার একটা বেটার ওয়ে। এই জন্য বলছে না মেথডস অফ অ্যানালাইসিস, মানে অ্যানালাইসিসের মেথড গুলো আমরা শিখবো খালি। তারপরে দেখো দুইটা আননোন, দুইটা ইকুয়েশন, এখন প্রত্যেকটাকে আমরা ইয়া করে সাজায় লিখবো সুন্দর করে, যে V1 ইনটু সামথিং প্লাস V2 ইনটু সামথিং, আর V1 V2 বাদে যা আছে সবকিছু ওই পাশে নিয়ে যাবো, যেমন কি I1 I2 এগুলো সব ওই পাশে নিয়ে যাবো। সিমিলারলি এটা কিভাবে করে সাজায় লিখবো, V1 ইনটু সামথিং প্লাস V2 ইনটু সামথিং
ইজ ইকুয়াল টু সামথিং, তারপরে আননোন এক্স ওয়াই এর ইকুয়েশন সলভ করলে আমার আইসা পড়বে। এটাকে চাইলে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটও লিখতে পারবো, v1 v2 ইজ ইকুয়াল টু সামথিং সামথিং। ঠিক আছে, তাহলে আমাদের এই v1 v2 সলভ করা কোনো ব্যাপার না, তোমরা ক্যালকুলেটর ইউজ করে সলভ করতে পারো। তো আমাদেরকে আমাদের যখন পড়াইছে স্যার বলতো যে আমাদের ক্রেমার্স রুল দিয়ে, যে ম্যাট্রিক্স দিয়ে সলভ করলে একটা ওয়ে আছে না, ধরো যে এ বি সি ডি ই এফ যদি হয়, এটা সলভ করার উপায় কি? v1 হবে কি বলো তো, ডিটারমিনেন্ট দিয়ে সলভ করা যায় না? Yes, sir. নিচে থাকে এ বি সি ডি, উপরে থাকে যেই কলামটাকে আমরা রিপ্লেস, v1 হচ্ছে এটা না, v1 এর ইকুয়েশন গুলো আছে, এটা ছিল v1 এর সহগগুলা, ওগুলাকে আমরা রিপ্লেস করে দিব ওই Yes, এই yeah. পাশেরটা দিয়ে। ক্রেমার্স রুল দিয়ে লিখে সলভ করতে আমাদেরকে এটা বলতো, ফোর্স করতে। Yes, sir. তো এখন তোমাদেরকে আমি বলবো, এখন আমরা বলতাম যে স্যার ক্যালকুলেটরে সলভ করে লিখে দিলে কি হতো, তো উনি অ্যান্সার দিতে যে যদি করো, যদি মিলে যায় তাহলে তো আমার কোনো আপত্তি নাই, নাম্বার পেয়ে যাবে, আর যদি ভুল হয় তাইলে আসলে কাটা খেয়ে যাবে। বুঝতেছো? কারণ এটা দেখলে বোঝা যাচ্ছে তুমি এই পর্যন্ত সব ঠিকঠাক আনতে পারছো, তারপর তুমি সলভে কোথাও ভুল করছো, নো প্রবলেম, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। কিন্তু সো ক্রেমার্স রুল পর্যন্ত তুমি আনতে পারো চাইলে, মানে বুঝতেছো? কারণ হচ্ছে সার্কিটের ব্যাপারটা এরকম, তুমি যদি হঠাৎ করে লিখে দাও তুমি বুঝে বুঝে, এখন খাতা দেখে তো আমার বুঝতে হবে যে তুমি যে আসলে স্টেপ গুলা গিয়ে ঠিক মতো করছো, কিন্তু স্টেপ দেখাইলে আসলে ভুল হলে মার্কস পাওয়ার চান্স বেশি থাকে। v2 কি হবে, এই v2 এর কোএফিশিয়েন্ট বিডি কে রিপ্লেস করতে হবে, আর নিচেটা অ্যাজ ইট ইজ। আচ্ছা, ক্রেমার্স রুল পর্যন্ত আনলে কি ফুল মার্কস? যদি ঠিকঠাক মতো থাকে, তুমি যদি এবিসিডি ঠিক মতো আয়না থাকো তাহলে ফুল মার্কস। বুঝতেছো? মানে তুমি খেয়াল করো, এই লাইন পর্যন্ত সব ঠিক মতো লিখছো, ক্রেমার্স রুলও ঠিক মতো লিখছো, ধরো কোথাও ক্যালকুলেটরে চাপতে ভুল করছো, তাইলে ফুল মার্কস। হ্যাঁ, আর তুমি ধরো যে এগুলা আনতে ভুল করছো কোথাও একটা, তখন হচ্ছে ওই যে ইকুয়েশনে ভুল করে আসছো সেখান থেকে কিছু মার্কস কাটা যাবে। ইকুয়েশন গুলা যদি আনতে পারো তাইলে আমরা ধরে নেবো যে তুমি 80 to 90% তোমার হয়ে গেছে। আসলে ইকুয়েশন আনাটাই মোস্ট ইম্পর্টেন্ট। কথা হচ্ছে ইকুয়েশন আনতে গিয়ে কোথায় তুমি গ্যাঞ্জাম করে রাখছো এটা বের করতে আমাদের বহুত কষ্ট। তার চাইতে বেটার তুমি যদি এই ফরম্যাটে লেখো তাহলে আমি দেখলেই বুঝে যাবো ডি তে মান ভুল করছো, দ্যাট মিনস ডি কোথায় আছে, তখন ডি এর ইকুয়েশনটা চেক করবো যে ওখানে কি ভুল করছো, করলে ওইখান থেকে মার্কস কাটা যাবে। আর আমি যদি তোমার কোথায় ভুল খুঁজে বের করতে না পারি, হেফাজত এরকম উড়াদুরা একটা দুইটা ইকুয়েশন লিখছো, তারপর ঠাস করে v1 ইকুয়াল টু 1 v2 ইকুয়াল টু লাগতেছো, আমি ভুল খুঁজে না পেলে আমি র্যান্ডমলি হয়তো 10 to 20% মার্কস দিয়ে দিলাম, শেষ। বুঝছো? তোমার ভুল কোথায় এটা যদি আমি ধরতে পারি তাহলে ওইখানে আমি নাম্বার কাটতে পারবো। ইকুয়েশন 1 এ v1 কি সবচেয়ে বড় ধরছি, আর ইকুয়েশন 2 হ্যাঁ, তে আমরা v2 অল সবচেয়ে আউটগোয়িং বড়। ধরতেছি, মানে আমি বারবার করে বলতেছি না, দুটো ধরে নিচ্ছি না ইকুয়েশনের যে সবগুলো অ্যাজাম্পশন যে আউটগোয়িং। ভিন্ন, মানে এটা কি প্রবলেম হ্যাঁ, ক্রিয়েট করবে না? না করবে না, আমি মাত্রই দেখাইলাম না। আমি যদি এখানে v1 এর জায়গায় v2 কে আউট, মানে এখানে তো কেসিএল এর মধ্যে পোলারিটি আছে না, নোডের মধ্যে ইনকামিং কে আমরা নেগেটিভ ধরছি, আউটগোয়িং কে পজিটিভ ধরছি, বুঝতেছো তো? সো একটা যে আমি এখানে ধরতেছি v2 সব হায়ার ভোল্টেজ, যদি না ধরে আমরা ধরো v1 কে হায়ার দেন v2 ধরি, তাহলে এই কারেন্টটা ইনকামিং হয়ে যাবে না, তখন ইনকামের জন্য একটা আবার নেগেটিভ আসবে। সো তুমি এটা এটা এখানে ছিল v2 গ্রেটার দেন v1 ধরছি, ধরো আমি আউটগোয়িং ধরছি, তাহলে আমার এরকম আসতেছে। আর যদি ইনকামিং ধরি তখন v1 মাইনাস v2 বাই r2 আসবে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এই কারেন্টটা আবার ইনকামিং, সেজন্য একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তো আলটিমেটলি সেম জিনিস ফেরত হইলো না, মাইনাসটা কমন নিলে তো আবার v2 মাইনাস v1 বাই r2 হয়ে যাবে। বুঝতেছো? স্যার একটা কোশ্চেন ছিল ইয়েস। স্যার, দুটো হ্যাঁ, বলো। ইকুয়েশন যদি মানে গঠন করার পর আমি যদি ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট সলভ করে দিই, এটা হবে? হবে, যদি কোথাও ভুল থাকে তখন নাম্বার কাটা যাবে। আমি তো জানি না কোথায় ভুল করছো, ইকুয়েশন আনা পর্যন্ত মার্কস পাবে আর কি। আমি বলি শোনো, মানে এটা ইলজিক্যাল হইলেও তোমরা এই ম্যাট্রিক্স ফরম্যাটে ডেফিনেটলি লিখবা, ঠিক আছে? যে যে কোনো কিছু করার আগে ম্যাট্রিক্স ফর্মুলা লিখবা, তারপর তুমি ক্রেমার্স রুল লিখলে ভালো, না লিখলেও আচ্ছা, এখানে ম্যাট্রিক্স ঠিক মতো আনতে পারলে তোমরা আমি জানি ক্যালকুলেটর চেপে সলভ করতে পারবে। আচ্ছা, আমরা আসলে মেইন জিনিস দেখে ফেলছি, তোমাদের একবার প্র্যাকটিসের জন্য বলি। এই ইকুয়েশনটা দেখি, আমরা এখানে গ্রাউন্ড দিয়ে দিচ্ছে, সো আমাদের গ্রাউন্ড ধরার কিছু নাই। আমাদের শুরু হবে আসলে নোডও সবসময় দেখা দিবে তা না, নোডগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখানে আমরা নোডগুলো আগে আইডেন্টিফাই করি, বলো কোথায় কোথায় নোড আছে। So 2 or 1? 2 1 তো আসলে 1 দিয়ে 2 দিছি, নরমালি আসলে নাও দিয়ে দিতে পারে, তখন আমাদের নোডগুলো আগে আইডেন্টিফাই করতে হবে।
ঠিক আছে। তারপর প্রত্যেককে একটা নাম্বার দিতে হবে v1 v2। হ্যাঁ, এখানে তো 2 দিয়ে দিছে, আর না দিয়ে দিলে তোমার নিজেও তুমি 1 2 মার্কিং করতে পারতা না দিয়ে দিলে। এটা 1, এটা সার্কিটে যখন প্রথমে খাতায় আঁকবা এই জিনিসগুলো থাকবে, নোড আইডেন্টিফাই করবা এবং নোডের নাম্বারিং দিবা। আমি কেমনে জানবো তুমি কোনটাকে, যদি প্রশ্নে না দেওয়া থাকতো 1 আর 2, ধরো যে 1 আর 2 দেওয়া নাই, তাহলে কি একজন এটাকে 1 ধরলো, আরেকজন এটাকে 1 ধরলো, একজন এটাকে এ ধরলো, বি ধরলো, অনেক কিছুই হতে পারে। তুমি কিচ্ছু না লেখা যদি খাতায় ইকুয়েশন লেখা শুরু করো, আমি কেমনে বুঝবো তুমি কোনটাকে কোন নোড ধরছো? তো সবার আগে নোডকে আইডেন্টিফাই করতে হবে এরকম করে। দরকার হয় তুমি গোল্লাও দিয়ে দিতে পারো একটা আমার চোখে পড়ার জন্য, এটা ইচ্ছা, মানে বুঝতেছো তো। এই পর্যন্ত আনবা, আনার পরে তুমি তারপরে লিখবা যে নোড ইকুয়েশন। হ্যাঁ, নোড 1 ধরো যে লিখলা নোড 1 লিখে এখন ইকুয়েশন লেখা শুরু করো। 1 নাম্বার নোড ইকুয়েশন বলো। v1 minus 0 by 2 হ্যাঁ, তাহলে আমরা প্রথমে ও বলতেছে এই কারেন্টটা লিখতেছে v1 minus 0 by 2। by 2 তোমরা ফলো করতে পারতেছো তো? plus আমি সবকিছু আউটগোয়িং ধরতেছি। আউটগোয়িং মানে হচ্ছে আমার নোডটা তাহলে হাইয়েস্ট ভোল্টেজ এখন। হ্যাঁ, 1 নাম্বার লিখতেছি, তাহলে v1 থেকে সবকিছু বিয়োগ যায়। তারপরে এইটা plus v1 v1 minus minus v2 by v2 4 v1 minus v2 v1 by minus v2 by 4 minus তারপর 5 minus 5 equal to 0। এটা গেল নোড 1। তারপর নোড 2 plus 5 v2 minus 0 plus 5 v2 minus 0 by 6 আচ্ছা, আমরা ইয়া করি নিচে থেকে আগে, ঠিক আছে? 10 ঢুকতেছে, তাহলে plus minus 10 minus প্লাস minus এটা plus 5 এটা বলো এখানটা কিভাবে Sir, লিখবো? v2 minus 0 by 6 0 by 6 v2 minus minus 0 by 0 6 by 6। তারপর এটা v2 এটা কেমনে minus লিখবো? v2 minus v1 by 1 by 4 by 4 তারপর plus এটা 5 plus প্লাস 5। কারো কোনো প্রশ্ন আছে? এই দুইটা ইকুয়েশন লিখতে মানে লেখা বুঝো নাই বা কোনো কিছু? আচ্ছা, এই যে এখানে দেখো নাম দিছে, আমাদের কারেন্ট আসলে নাম দেওয়া লাগবে না, এটা বোঝানোর জন্য নাম দিছে ভিতরে। হ্যাঁ, তোমরা দেখো এখানে এক্সাম্পল সব সুন্দর স্টেপ বাই স্টেপ করা আছে। আচ্ছা, এই যে এখানে ক্রেমারস রুল অ্যাপ্লাই করছে। এনিওয়ে, স্যার কি ক্রেমারস রুল অ্যাপ্লাই করেই সলভ করতে হবে? ক্রেমারস রুল করলে ভালো আর কি, বুঝতেছো তো? ক্রেমারস রুল না করলে যে এই পর্যন্ত আনবা, তারপরে তুমি যেমনে সলভ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ফরম্যাটে নিয়ে আসো। স্যার, আগের ম্যাথটা একটু শেষ করি, ওখানে একটু যাবেন কাইন্ডলি। কোথায়? আগের ম্যাথটা, হ্যাঁ এটাই। এটা সলভ করবো না স্যার? আচ্ছা, মানে এটা সলভ করবে কিভাবে? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, সলভ তো করতে হবে। ক্লাসে ইউজুয়ালি দেখবা যে সলভ করতে বলি না। সলভ করা মানে আসলে এটা আমি ধরে নিচ্ছি তোমরা সলভ করতে পারবে। কি করতে হবে? v1 ইনটু ওকে স্যার। হাফ প্লাস এখানে একটা হাফ আছে, এখানে একটা 1/4 আছে, ঠিক আছে? প্লাস এখন দেখবা v2 এর সাথে কি আসতেছে? v2 এর সাথে আসতেছে মাইনাস 1/4 আর ওইখানে ইকুয়াল টু 5। আচ্ছা, তারপর এইটা আমরা সলভ করি। দেখো আমরা আসতেছে v2 এর সাথে 1/6, v2 এর সাথে 1/4, 1/6 প্লাস 1/4 আর v1 এর সাথে আসতেছে মাইনাস 1/4 আর এখানে আসতেছে 10 এর থেকে মাইনাস 5 প্লাস 10। ঠিক আছে, তো আমরা এখানে ম্যাট্রিক্স ফরম্যাটে তারপর লিখে ফেলবো 5 আর হচ্ছে এটাও 5 না? আর এখানে হবে হচ্ছে এটা তোমরা সলভ করে লিখে ফেলতে পারো অথবা এস ইট ইজ রাখতে পারো, ক্যালকুলেটর চাপ লিখতে হয়ে যাবে। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। এখান থেকে সলভ করলে v1 ইকুয়াল টু ভার এই নাম্বারটাতে তো আমাদের কারেন্টের ডিরেকশন দিয়ে দিছে, ওটাতে কিভাবে করব? মানে ওটাতে কি আমি ধরে নিয়ে করতে পারবো আমার নিজের মতো? কোথায় কোথায়? বি নাম্বারটা 3.3 বি নাম্বারটা। না, এটা আসলে আলাদা না, এই সার্কিটের ওরা সলভ করছে। এটা উদাহরণ তো উদাহরণে করে দিছে, এটাই করছে ওরা। এটা অন্য নতুন অঙ্ক না, এরকম তোমাকে দিয়ে দিবে না কেউ।
ঠিক আছে? স্যার স্যার আমরা এই যদি ম্যাট্রিক্স এখানে স্যার ফরম্যাটটা আনার পরে হ্যাঁ হ্যাঁ স্যার এই ম্যাট্রিক্স ফরম্যাটটা আনার পরে তারপর যদি আমরা পুরো হিসাবটা ক্যালকুলেটরে করে জাস্ট V1 V2 বলে হ্যাঁ দিই তাহলে করতে হবে না? পারো, আচ্ছা করতে পারো, সমস্যা নাই। স্যার আমরা যদি এখানে কার্শফের ল অ্যাপ্লাই করি, যদি এখানে গ্রাউন্ড আছে তাহলে আমরা কিভাবে করবো স্যার? বুঝি নাই। আর এখানে যদি আমরা ওই যে কেবিএলটা অ্যাপ্লাই করি, মানে গ্রাউন্ড, মানে ওই যে জিরো না ধরে, মানে গ্রাউন্ড না ধরে এখানে গ্রাউন্ড দিয়ে দিছি, তাহলে আমরা তখন কিভাবে এটা করবো? আসবে লুপ মেশ অ্যানালাইসিস, ওটা সেকেন্ড মেথড আছে, ওটাতে এখনো যায়নি, ওটা গেলে তারপর শিখবো। আচ্ছা শোনো, আরেকটা প্রশ্ন তোমরা করছিলা, সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড তো এখানে ধরে ফেলছিলাম, গ্রাউন্ড যদি উল্টা পাল্টা ধরতাম তখন কি হইতো? ঠিক আছে, এটা একটু আমি অ্যান্সার করি। সেটা হচ্ছে, খেয়াল করে দেখো আমাদের এখানে আমরা অঙ্কটা লাস্ট পর্যন্ত যাই। V1 V2 সলভ করে কত আসছে? আচ্ছা ওটা দরকার নেই, আমরা এই অঙ্কটাই দেখি। ধরো যে V1 আসছে, অঙ্ক করে লাস্ট লাইনে V1 আসছে কত? -6 ভোল্ট, আর V2 আসছে -42 ভোল্ট। এগুলোর মানে কি? এগুলো আসলে এটাকে শূন্য ধরে নিছিলাম, তাই না? এটা সাপেক্ষ, ওইটা -6, ওইটা -42। এখন ধরো আরেকজন করলো কি, তার ইচ্ছে হলো এটাকে গ্রাউন্ড ধরবে, আমি ব্ল্যাক কালারে লিখি এটাকে, এটা 0 ভোল্ট। যেটা হবে আমাদের ভোল্টেজ ডিফারেন্স গুলা সেম থাকবে, কারণ সার্কিট তো আর চেঞ্জ হয়নি। এই ভোল্টেজ ডিফারেন্সটা আগে কত ছিল? দেখো 6 ভোল্ট ছিল ডিফারেন্স, এটা 0, এটা -6, এটা হায়ার ভোল্টেজ, ওইটা হচ্ছে 6 ভোল্ট কম। তাহলে এটা যদি এখন 0 ধরো, সলভ করে দেখবে এটা 6 ভোল্ট এসে পড়বে। আর এটা কি এসে পড়বে? খেয়াল করে দেখো, এইটা এসে পড়বে, দেখো এইটা ছিল -6, এটা ছিল -42, দ্যাট মিন্স বিয়োগ করলে কত হয়? 42 - 6 36 36 না? 36 ভোল্ট ডিফারেন্স, 36 তার মধ্যে হচ্ছে এটা হায়ার ভোল্টেজ, এটা লোয়ার ভোল্টেজ। তাহলে কি হবে? এইটার ভোল্টেজ এইটার চেয়ে 36 ভোল্ট কম, তুমি যেটা কি রেফারেন্স ধরো। এখন যদি এটাকে 0 ধরো, এটা সলভ করে আসবে -36। ঠিক আছে, তো আমার নোড ভোল্টেজ গুলো এইভাবে করে চেঞ্জ হবে, যেটাকে রেফারেন্স ধরবা 0, ওইটা সাপেক্ষে বাকিগুলা ভোল্টেজ ডিফারেন্স সেম থাকবে, ভোল্টেজ ডিফারেন্স সেম থাকবে, আর আমাদের যে ভ্যালু গুলা তাহলে ওভাবে করে চেঞ্জ হবে। কিন্তু তোমাকে যদি একটা কারেন্ট বাইর করতে বলি, ফর এক্সাম্পল 2 ওহমের ভিতর দিয়ে কারেন্ট কত ছিল, তুমি ধরো যে পার্পল কালারের ভ্যালু গুলো দিয়ে যদি করো, 2 ওহমের ভিতর দিয়ে কারেন্ট কত হবে? ধরো তুমি এখান থেকে V1 থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে ধরে নিলাম, তাহলে কি হবে? -6, মানে হয়তো কি V1 - 0/2 হইতো, তাই না? এটা হচ্ছে ধরো I2 ওহম ধরো, বা কিছু একটা, মানে I1 হোয়াটএভার নাম দাও। V1 এর ভ্যালু -6/2 হচ্ছে -3 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে, বুঝতেছো? এই যে আমি একটা বলছি না, নেগেটিভ আসতেই পারে, তুমি নিচের দিকে ধরছো, আসলে হবে কি উপরের দিকে কারেন্টটা দেখো, ওটা মাইনাস চিহ্ন আসছে, বুঝা যাচ্ছে? এনিওয়ে, এখন এটা হচ্ছে আগের অঙ্কে। আর আমি যদি এখন ব্ল্যাক কালারের যেটা, আমি এটাকে V1 কে আসলে গ্রাউন্ড ধরে যদি করি, তখন কি হবে? তখনও একই, এখন 0 আর 6 জাস্ট উল্টে গেছে। যদি আমি এই ডিরেকশনই কারেন্ট ধরতে চাই, তাহলে 0 - 6/2 = 3 অ্যাম্পিয়ার, -3 অ্যাম্পিয়ার। সো -3 অ্যাম্পিয়ার -3 অ্যাম্পিয়ার সেম আছে, বুঝা যাচ্ছে? জাস্ট তুমি কোন ভোল্টেজকে রেফারেন্স ধরছো সেটা চেঞ্জ হইলে আমার রেস্ট অফ দ্য সার্কিটের কারেন্ট, পাওয়ার এগুলো চেঞ্জ হবে না। ঠিক আছে, ভোল্টেজের ভ্যালু গুলা দেখতে মনে হবে চেঞ্জ হয়ে গেছে, হাউএভার ভোল্টেজ ডিফারেন্স সেম থাকবে। ঠিক আছে, আমরা এই জন্য একটা জিনিস বারবার করে বলি, আমরা কখনো অ্যাবসলিউট পটেনশিয়াল অর ভোল্টেজ মাপতে পারি না। অ্যাবসলিউট ভোল্টেজ অর পটেনশিয়াল, হোয়াটএভার ইউ সে, এটা মাপা যায় না। ঠিক আছে, তাহলে আমরা কি মাপি? আমরা ভোল্টেজ ডিফারেন্স মাপতে পারি। তাহলে এখন বলবা যে আমি যে একটা ভোল্টেজ সার্কিটে ভোল্টেজ 6 ভোল্ট বলে দিলাম, এটা কি জিনিস? এটা হচ্ছে আমি কারোর সাপেক্ষে বলছি, যাকে 0 ধরছি তার সাপেক্ষে 6 ভোল্ট বলছি। তার মানে 6 ভোল্ট বলে দেওয়া মানে আসলে আমি ওর সাথে এর ভোল্টেজ ডিফারেন্সটা আসলে 6 ভোল্ট, কারণ অ্যাবসলিউট ভোল্টেজ মাপা যায় না কখন। ঠিক আছে, এটা আসলে যে ফিজিক্সের একটা মানে বেসিক ল, আমরা সবসময় ভোল্টেজ ডিফারেন্স মাপতে পারি। এনিওয়ে, আই থিংক আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে নেক্সট আপ আমাদের যেই প্রবলেমটা থাকবে, আমাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কি হবে। হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স, আচ্ছা একটাতে এক্সাম্পল করেই দেওয়া আছে, আমরা এক্সাম্পল বাদে অন্য আরেকটা করি। ধরো যে এটা করি, হ্যাঁ, প্রবলেম 3.2। আচ্ছা, 1 নাম্বার কথা, এখানে আসলে গ্রাউন্ড, তারপরে নোডের নাম্বারিং সব করে দিছে।
তো আমার আসলে করার নাই, তারপরও আমরা আবারও নোটগুলো আইডেন্টিফাই করি, যদিও করে দেওয়া আছে, ঠিক আছে, কারণ অনেক সময় না করে দিতে পারে, তখন তোমাদের আইডেন্টিফাই করতে হবে। এই আমাদের এইটার একটা বড় নোট, ঠিক আছে। সো এইটাকে আমরা আসলে গ্রাউন্ড ধরে নিব। এখানে তিনটা কানেকশন আছে, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, ঠিক আছে। সবচেয়ে বড় নোডটাকে গ্রাউন্ড ধরলে ইউজুয়ালি সার্কিটটা একটু সহজ হয়, কারণ এই নোডে যদি আমার, কারণ গ্রাউন্ড নোডে আসলে আমার কেসিএল অ্যাপ্লাই করতে হবে না। এনিওয়ে এটা কোনো ম্যান্ডেটরি না, বুঝতেছো? উল্টা পাল্টা ধরলে যে দুনিয়া এফোর এফোর হয়ে যাবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। এবং নোডের নাম্বারিং 1 2 3 এখানে আসলে নাম্বার দিয়েই দিছি, তো আমার করার কিছু ছিল না। তারপরও এই প্রথমে সার্কিটটা খাতা এইভাবে করে রাখবা যে কোনো কিছু করার আগে, তারপরে তুমি ইকুয়েশন লিখবা। তুমি আর প্রশ্ন দেখে ওখানে তুমি খালি ইকুয়েশন লিখলে হবে না, সার্কিটটা তুলতে হবে খাতায়। আচ্ছা, তারপরে কি করবে? ইকুয়েশন লিখি। হ্যাঁ, নোড 1 এ লেখা শুরু করো আমার সাথে। আচ্ছা, এক নাম্বার কথা, আরেকটা জিনিস আইডেন্টিফাই করতে হবে। এই ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাই না? এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স, ডায়মন্ড মানে ডিপেন্ডেন্ট সোর্স। এটা কি সোর্স? কারেন্ট সোর্স, ভিতরে অ্যারো আছে, অ্যারো থাকা মানে কারেন্ট সোর্স। আর কি দিয়ে কন্ট্রোল করতেছি? 4ix লেখা, ix মানে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। এই ix এর উপর সেটা, তাহলে এটা একটা কারেন্ট সোর্স, ঠিক আছে। এটা একটা কারেন্ট সোর্স কন্ট্রোল বাই অ্যানাদার কারেন্ট। তাহলে আছে সমস্যা নাই। তাহলে আমাদের এইটার যে আউটপুটটা, এটা কিন্তু সামথিং অ্যাম্পিয়ারে যাচ্ছে। 4ix এটার ভ্যালুটা একটা অ্যাম্পিয়ার ভ্যালু, বুঝতেছো? সো আমরা কেসিএল করার সময় এটা সরাসরি যোগ বা বিয়োগ করে দিতে পারবো, যে কারেন্ট কত, ইনকামিং বা আউটগোয়িং কারেন্ট চিন্তা করে দিয়ে দিব, বুঝতেছো? এটা আমাদের ইম্পর্টেন্ট কিন্তু বুঝা, যে এটা একটা কারেন্ট সোর্স। সেখানে ভোল্টেজ দিয়ে কোনো কাজ নাই, এটা আমরা পরে আসতেছি। ভোল্টেজ সোর্স থাকলে কি করতে হবে এটার পর নেক্সট স্টেপে বলবো, ঠিক আছে। ভোল্টেজ সোর্স থাকলে একটু ঝামেলা হইতে পারে। আচ্ছা, আমরা শুরু করি। এক নাম্বার নোট বলো। স্যার -4, 4 অ্যাম্পিয়ার ঢুকতেছে, সো -4 so plus V1 minus V2 by 3, V1 minus V2 by 3, V1 minus V2 by 3 plus V1 minus V3 by 2. ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করব, এটা তোমাদের পরে রেখে দিলাম আমি। নোট 2 তে অ্যাপ্লাই করি। নোট 2 বলো। V2 minus V1 by 3. এখান থেকে শুরু করি। হ্যাঁ, V2 minus V1 by plus 4, এটা কি হয়ে যাবে? V2 minus V1 by 3 minus plus 4ix. এটা একটা কারেন্ট সোর্স, এটা ঢুকতেছে, 4ix. তারপর নোট 3, নোট 3 কি হবে? V3 minus V1 by 2. 4ix তো বের হচ্ছে। V3 minus 0 by 6. V3 by 6 plus V3 minus V1 তারপরে by 4ix 2. টা বের হইতেছে, এখানে প্লাস 4ix হবে। আর ফাইনালি হচ্ছে এটা, তাই না? V3 minus V1 by 2. V1 by 2. সো আমার তিনটে ইকুয়েশন হয়ে গেছে। এখন মানে আমাদের সলভ করা টার্গেট কি ছিল? দেখো, তিনটা নোড তো, তিনটে ভোল্টেজ বের করব। দিস ইজ মাই আউটপুট, বুঝতেছো? এটা আমার হচ্ছে অঙ্ক, বুঝতে হবে। সাথে যদি কোনো কারেন্ট বের করতে, আগে এটা বের করবো। ধরো আমাকে বলে দিলাম যে 6 ওহমের কারেন্ট কত, এটাও বাইর করতে বলছিল, তখন কি করব? V3 বের করে এই V3 minus 0/6 করে দেব। তো কারেন্ট ওগুলা সেকেন্ডারি টার্গেট। আবার প্রথম সলভ করতে হবে এই তিনটাকে, নোড ভোল্টেজ বের করতে হবে। তো এখন এখানে দেখো, হ্যাঁ আমি বলতেছি, এখানে আমার আননোন 4টা হয়ে গেছে, 3টা আননোন থাকার কথা ছিল। V1 V2 V3 আর 3টা ইকুয়েশন হইলে আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো। ix কে রাখা যাবে না, ix কে আমার ভোল্টেজে কনভার্ট করে ফেলতে হবে। কেমনে করতে হবে? ix টা কোথায় আছে আমরা দেখবো এখন। ix টা আছে এইখানে। ix টা তাহলে আমরা কি লিখবো? ix ইকুয়াল টু হোয়াট? খেয়াল করে দেখো, আমরা সার্কিট দেখে বলি V2 minus 0/4। তো ix এর এই মানটা এখানে বসাই দিতে হবে, 4 ইনটু V2 by 4 বেসিক্যালি মান বসাই দিব, এখানে বসাই দিব প্লাস 4 ইনটু V2 by 4। এখন কি হয়ে গেল? এগুলো তো, এটা তো আসলে রিপ্লেস করে ফেললাম। এখন দেখো, V1 V2 V3 ছাড়া আর কিছু নাই আননোন। 3টা আননোন, 3টা ইকুয়েশন, 3 ভেরিয়েবল 3 ইকুয়েশন।
সো সলভ করা যাবে ইজিলি ম্যাট্রিক্স ফরম্যাটে প্রকাশ করে তারপরে ক্যালকুলেটর চেপে ইকুয়েশন সলভ করে ফেলা যায়। বুঝা যাচ্ছে? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, এরপরে যেটা আমাদের নেক্সট আপ যে প্রবলেমটা সেটা হচ্ছে দেখুন তোমরা খেয়াল করছো সব কারেন্ট সোর্স দিয়ে রাখছি, কোনো ভোল্টেজ সোর্স রাখি না সার্কিটে। কারণ কি? কারণ হচ্ছে এটা আমরা কেসিএল অ্যাপ্লাই করতেছি। কেসিএল এর মধ্যে কারেন্ট সোর্স থাকলে কারেন্ট সোর্সের কারেন্টটা জানি, সিম্পলি কারেন্ট যোগ বা বিয়োগ করে দিতে হয়, রাইট? এই যে 4 অ্যাম্পিয়ার কি করছে, আইদার যোগ আর বিয়োগ ডিপেন্ডিং অন দা মানে কি সার্কিটের নোডে ঢুকতেছে কি বের হচ্ছে। কিন্তু যদি ভোল্টেজ সোর্স থাকে ভোল্টেজ সোর্সের আমরা কারেন্টটা জানি না, আননোন কারেন্ট, রেস্ট অফ দ্য সার্কিটের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা কেমনে সলভ করব? সলভ করার উপায়টা হচ্ছে দেখি আমরা ভোল্টেজ সোর্স যে থাকলেই গ্যাঞ্জাম হবে তা না, দুই ধরনের কেস হইতে পারে, ঠিক আছে? খেয়াল করে দেখো নোড অ্যানালাইসিস। এখন আমরা যে নেক্সট টপিকটা হচ্ছে নোড অ্যানালাইসিস উইথ ভোল্টেজ সোর্স। কি হচ্ছে, ধরো আমাদের দুইটা ভোল্টেজ সোর্স আছে সার্কিটে। এখন আমরা যেটাকে গ্রাউন্ড হিসেবে চিন্তা করতেছি, আমাদের একটা ভোল্টেজ সোর্স যদি গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে তাইলে ভেরি ইজি, মানে সহজ। কেন সহজ? গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকলে আমরা এটাকে যদি গ্রাউন্ডকে 0 ভোল্ট বলি, এটা ভোল্টেজ সোর্স কি বলতেছে, তাহলে এই মাইনাসের তুলনায় প্লাসটা 10 ভোল্ট হায়ার হবে। তাহলে এটা যদি 0 হয় এটা কত হইতে হবে? 10 হইতে বাধ্য না? Yes, sir. বুঝতেছো তো? সো ভোল্টেজ সোর্সটা একটা নোন ভ্যালুর সাথে যদি লাগানো থাকে এক পাশ, তাহলে আরেক পাশে এটা আমরা ইজিলি বলে দিতে পারি। এটা যদি 0 হয়, এটা 0 ভোল্ট হলে এই পয়েন্টটা 10 ভোল্ট হইতে বাধ্য। এটাকে আসলে আর সলভও করা লাগবে না, v1 = 10 আমি শিওর। তো আমার আসলে নাম্বার অফ ভ্যারিয়েবল একটা কমে গেল। নরমালি 3টা নোড ছিল, 3টা আননোন ছিল, v1 v2 v3 ছিল। আমি প্রথমে v1 = 10 ভোল্ট ধরে ফেলছি, এটাকে আসলে না ধরলেও চলে, এখন এটা 10 ভোল্ট, আর v1 লেখার দরকার নেই। v2 v3 সলভ করলে এখন হয়ে যাবে, দুইটা আননোন। সো আমার যদি গ্রাউন্ডের সাথে ভোল্টেজ সোর্স কানেক্টেড থাকে দ্যাট ইজ গুড, জাস্ট আমার একটা নোডের ভোল্টেজ জানা গেছে। হাউএভার যদি দুইটা আননোন রেফারেন্স, আননোন ভোল্টেজের দুইটা আননোন নোডের মধ্যে একটা ভোল্টেজ সোর্স লাগানো থাকে, তখন সমস্যা কি হবে? সমস্যাটা হবে, চিন্তা করে দেখো, আমি v2 এর জন্য ইকুয়েশন লিখতে যাচ্ছি, নোড 2 তে ইকুয়েশন লিখতে যাচ্ছি, ধরো, হ্যাঁ, বুঝতে পারতেছো যে এটা ধরো যে v2 মাইনাস এই কারেন্টটা কি হয়ে যাবে, v2 মাইনাস 10/2, রাইট? এটা তো 10 ভোল্ট বের করে ফেলছি। v2 মাইনাস 10/2, v2 মাইনাস 0/8 প্লাস এই কারেন্টটা এর কেমনে লিখবো? 5 ভোল্টের ভিতর দিয়ে কারেন্ট কত তা তো আমরা জানি। বুঝা যাচ্ছে আমার কথা? Yes, sir. তাই না? কারণ এটা রেজিস্ট্যান্স তো আমরা জানি না, ভোল্টেজ সোর্সের তো আসলে রেজিস্ট্যান্স কত আমরা জানি না। দুইটা এক্রসে ভোল্টেজ ডিফারেন্সটা 5 হবে, 5 বাই কত এটা আমরা জানি না। সো এইটা আসলে আমরা লিখতে পারবো না, ঠিক আছে? এখন আমাদেরকে যেটা করতে হবে, ধরো যে এটা একটা আননোন ভোল্টেজ, ঠিক আছে, আননোন কারেন্ট, ধরো যে এটাকে নাম দিলাম আই, কারেন্টের নাম রেড কালার, এই কারেন্ট হচ্ছে আই, তাহলে প্লাস আই ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? আর যখন আমরা v3 এর জন্য ইকুয়েশনটা লিখবো, v3 এর জন্য কি আসবে ইকুয়েশনটা দেখো তো, v3 এর ইকুয়েশনটা দেখো, আমরা এখানে সবকিছু লিখে আছি, ইট ইজ v3 minus 0/6 Minus I. মাইনাস আই, আইটা ঢুকতেছে এখন, প্লাস v3 minus V3 minus 10 10/4 4 equal to 0। এখন যেটা হবে, আই কে আমরা রাখতে চাই না, সো দুইটা ইকুয়েশন যদি যোগ করে ফেলি আই চলে যাবে, ঠিক আছে? যে দুইটা ইকুয়েশন যোগ করে ফেললে আই আই কাটা, হ্যাঁ, তাহলে আমার যখন নতুন ইকুয়েশনটা হবে দুইটা কম্বাইন করে একটা ইকুয়েশন আসবে, এটা হচ্ছে নোড 3, কালোটা 3, লালটা ছিল 2, যোগ করে দিলে আই আই কাটা যাবে, সো v2 minus 10/2 প্লাস v2 minus 0/8 প্লাস v3 minus 0/6 plus v3 minus 10/4 equal to 0, ঠিক আছে? এটা কি হইছে, নোড স্যার 2 আর নোড 3 যোগ করে দিছি। হ্যাঁ বলো।
আর ভ্যারিয়েবল কমানোর জন্য b2 b3 + 5 এভাবে করলে আরো সহজ আমি হয় না? আসতেছি শোনো শোনো শোনো। তোমার কথা যেটা ঠিক আছে, আমি একটু আমাকে মানে বড় মেথডে করে দেখাইতে দাও, তারপর আমি বলবো কোনটা ছোট মেথড। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমরা একটা ইকুয়েশন পাইছি। খেয়াল করো এখানে আননোন কয়টা ছিল? তিনটা। আননোন এখন দুইটা, আগে তিনটা ছিল। দুইটা ছিল। V1 তো আসলে 10 ভোল্ট হয়ে গেছে, ওটা আর আননোন বললাম না। ধরো এখন দুইটা ছিল ছিল। আননোন V2 আর V3, কিন্তু দুইটা আননোন কে দিয়ে আমি ইকুয়েশন পাইছি কয়টা? একটা না, কারণ একটা এখানে বেশি। আই ছিল, আই কে বাদ দেওয়ার জন্য যখন দুইটা যোগ করছি আমার দুইটা ইকুয়েশন থেকে একটা ইকুয়েশন হয়ে গেছে। তাহলে সলভ করার জন্য আরেকটা ইকুয়েশন লাগবে। আরেকটা ইকুয়েশন করতে পাবো আই যেখান দিয়ে, যেই নোড দুইটার মধ্যে দিয়ে, এখানে আসলে আমার একটা ইকুয়েশন আছে। সেটা হচ্ছে আমরা বুঝতে পারি যে V2 হায়ার ভোল্টেজ, V3 লোয়ার ভোল্টেজ, দুইটার মধ্যে ডিফারেন্স হবে 5 ভোল্ট। দ্যাট ইজ আমরা এখানে একটা নোডের ভিতরে যেখানে আমাদের ভোল্টেজ সোর্স আছে সেই নোড দুইটার মাঝখানে একটা ইকুয়েশন লেখা যায়, V2 - V3 = 5, রাইট? ঠিক আছে তো? Yes, sir. পজিটিভ Yes, sir. যেখানে সেদিকে হায়ার ভোল্টেজ, তাহলে V2 - V3 = 5 হবে। তাহলে এখন দেখো এটা V2 V3 দিয়ে একটা ইকুয়েশন, এইটা আরেকটা ইকুয়েশন, দুইটা সলভ করলে আমার V2 = what, V3 = what পাওয়া যাবে। বুঝা গেছে? আচ্ছা, এই জিনিসটাকে আমরা বলতেছি সুপার নোড। সুপার নোডটা কি? আমাদের যখন দুইটা নোডের মাঝখানে একটা সোর্স থাকবে, আমরা আসলে এইটাকে একটা আলাদা আলাদা নোড ইকুয়েশন দিয়ে আমরা সলভ করতে পারবো না, যে একটা এই ঝামেলা রয়ে যাবে। তখন যেটা করব, দুইটাকে একটা কম্বাইন্ড একটা, যদি আমরা মনে করে দেখো কেসিএল, আমরা তো কেসিএল অ্যাপ্লাই করতেছি তাই না? কেসিএল অ্যাপ্লাই করার সময় বলছিলাম কেসিএল হচ্ছে আসলে কনজারভেশন অফ চার্জ। একটা নোডে হচ্ছে যত ইনকামিং ততটা আউটগোয়িং। সেটাকে আমরা তারপর পরে বলছিলাম এটা চাইলে একটা এরিয়াতেও অ্যাপ্লাই করা যায়। একটা এরিয়াকে যদি আমি একটা চাদর দিয়ে ঢাকা দিই, তারপর বলতে পারি এই পুরাটা রিজিয়নে যত কারেন্ট ঢুকতেছে ইকুয়াল টু তত কারেন্ট বাইরেতেছে। মনে আছে এরকম একটা ছবি ছিল? একটা এরিয়াতেও কেসিএল অ্যাপ্লাই করা যায়। তো এখানে আমরা সেটাই করতেছি। সুপার নোডে আসলে যেই দুইটা নোডের মধ্যে গ্যাঞ্জাম আছে, দেখেন যে দুইটা নোডের মধ্যে ভোল্টেজ সোর্স আছে, তাদেরকে একটা চাদরে ঢাকা দিব। ঢাকা দেওয়ার পরে আমরা ওই পুরাটা থেকে একটা নোড চিন্তা করে নিয়ে সেখানে একটা ইকুয়েশন লিখবো। কিরকম খেয়াল করে দেখো। দেখো এইখানে এই পাশটা ছিল V2 এর নোড, তাহলে V2 - V1/2 প্লাস V2 - 0/8 প্লাস এটা তো আসলে নাই, তাহলে আমরা এখন এটা জাম্প দিয়ে এই পাশে এসে বলবো V3 V3 - 0/6 - 0/6 প্লাস V3 - 10/4 10/4। আর কিছু আছে এই বড় কালো কালো চাদরের ভিতরে? আর কিছু আছে? আর তো মানে ঢুকার বাইরে আর কোনো কারেন্ট নাই, ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো এইটাই না? বুঝতেছো? আমার আসলে আলাদা আলাদা এখন লিখতে হবে না, আমি এই দুইটা না লিখে আমরা সুপার নোড যদি ধরে ফেলি, একবারে আমরা এই ইকুয়েশনটা অ্যারাইভ করতে পারবো। আরেকবার বলবেন কষ্ট করে। এই যে দেখো, সুপার নোড হচ্ছে আমরা যেই দুইটা নোডের মাঝখানে সোর্স আছে সেটাকে একটা চাদরে ঢেকে দিলাম, ঠিক আছে? ঢাকে দেওয়ার পরে এই পুরাটা রিজিয়নে টোটাল আউটগোয়িং কারেন্টের যোগফল 0। মানে আমরা এখন কেসিএল অ্যাপ্লাই করব এই পুরাটা কালো রিজিয়ন ধরে, এটাকে একটা নোড চিন্তা করে কেসিএল অ্যাপ্লাই করব। বুঝতেছো? এটা একটা নোড আমার। তাহলে এখন এই নোডের মধ্যে ইনকামিং আউটগোয়িং কারেন্ট কয়টা? এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা। আর কোনো কারেন্ট আছে এই বড়টার জন্য? নো স্যার। না। তাহলে এখন শুরু করো। এই কারেন্টটা কি হয়ে যাবে? V2 - 10/2 এইটা। তারপর নিচেরটা কি হবে? V2 - 0/8 এইটা প্লাস, এরপরে এখন এইখানে আর কিছু নাই, তারপর এই পাশে এসে করতে হবে V3 - 0/6 এটা, V3 - 10/4 এইটা। বুঝা যাচ্ছে? সো আমরা দুইটা আলাদা আলাদা লিখে যোগ করে যেটা পাচ্ছি, আমি যদি পুরাটাকে একটা সুপার নোড চিন্তা করে ইকুয়েশনটা লিখি, একবার এই ইকুয়েশন আসে বলো, আমার এগুলা এখন লেখা লাগবে না। স্যার দুইটা ভোল্টেজের মাঝখানে রেজিস্ট্যান্স না থাকলে আমরা সুপার নোড ধরবো? ভোল্টেজের দুইটা নোডের মাঝখানে ভোল্টেজ সোর্স থাকলে, আননোন নোড রেফারেন্সের সাথে থাকলে তো আমরা একটা সলভের আননোন ভ্যারিয়েবল কমে গেল। আর যদি অচেনা দুইটা নোডের মাঝখানে যদি আমার একটা ভোল্টেজ সোর্স থাকে, তাইলেই আমাকে সুপার নোড ধরতে হবে। আচ্ছা। কারণ ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স কত তুমি জানো না। বুঝতেছো? তখন আর এটাকে নোড 3 প্লাস নোড 2 নাম দিব না, আমরা এটাকে নাম দিব সুপার নোড। হ্যাঁ, যদি মাল্টিপল সুপার নোড থাকে তাহলে এ বা বি কিছু একটা নামও দিতে পারো। ঠিক আছে?
তাহলে এটা হচ্ছে সুপার নোডের মধ্যে আমরা ইকুয়েশন এভাবে করে লিখবো। আমাদের এই পুরাটার মধ্যে এই আউটগোয়িং কারেন্ট ইকুয়াল টু 0 ওইভাবে ধরে আমাদের বেসিক্যালি এই সুপার নোডে যেই দুইটা নোড ছিল তাদের যোগফল হয়ে যাচ্ছে। আর এটার সুপার নোডের ভিতরে একটা ইকুয়েশন হবে, এটা হচ্ছে সুপার নোডে কেসিএল অ্যাপ্লাই করলে একটা ইকুয়েশন, আর সুপার নোডের ভিতরে একটা ইকুয়েশন থাকবে, দ্যাট ইজ কি এখানে হচ্ছে v2 - v3 = 5। কারণ সুপার নোড করলে দুইটা নোডকে তুমি একটা নোড বানায় ফেলছো, তাহলে ওর ভিতরে আসলে একটা ইকুয়েশন কমে গেছে। সেই ইকুয়েশনটা হচ্ছে আমার সুপার নোডের ইন্টারনাল ইকুয়েশন থাকতে হবে একটা, v2 - v3 = 5। বুঝা গেছে? আচ্ছা, এরপরে এই একজন আগেই বলছিল যে এইটা আসলে আমরা তো জানি যে এটা তো আসলে আমরা দেখেই বুঝতে পারতেছি এই ইকুয়েশনটা আহামরি কিছু না, তাহলে আমরা কেন v3 আবার একটা নতুন নোড ধরলাম কেন? এটাও করতে পারো, কারো যদি ইচ্ছা হয় তোমরা আলাদা একটা ইকুয়েশন না দিয়ে এটাকে নাম দিলা v2, প্রথমে যখন ধরলা এটা নাম দিলা v2, আর এটা বুঝতে পারতেছি এটা হচ্ছে v2 - 5, এটা আননোন একটা লিখে ফেলো v2 আর v2 - 5। এটা তুমি বেসিক্যালি কি করছো, এই ইকুয়েশন থেকে v3 না ভ্যালু নিয়ে রিপ্লেস করে দিছো v3 = 1। তারপর সুপার নোড লিখলে এখানে তুমি যেখানে যেখানে v3 আছে v3 না লিখে v2 - 5 লিখতে পারো। এটা আসলে একই জিনিস, এই দুইটা ইকুয়েশন সলভ করা, এই দুইটা ইকুয়েশন সেটা সলভ তো করা, একবার উত্তর চলে আসবে কি আর স্যার? আসলে তুমি একবারে এটা নাম দিয়ে তারপরে বসায় করা একই কথা, একটা স্টেজ কমে গেল। তুমি করতে পারো তোমার ইচ্ছা, ঠিক আছে? দেখো এখন আমার আননোন হয়ে গেছে কয়টা, একটা, শুধু v2, নোট যদিও দুইটা। তখন আমি যদি এখন সুপার কালো চাদরে যদি আমি সুপার নোটের ইকুয়েশন লিখে ওটার ভিতর খালি একটাই আননোন থাকবে, v2 থাকবে, v2 সলভ করলে v2 পাওয়া যাবে। এটা আহামরি কোনো পার্থক্য না, বুঝছো? এটা তোমরা করতে পারো নাও করতে পারো, কারণ সেকেন্ড ইকুয়েশনটা আসলে এখানে এমনিতেও থাকবে, এটাকে তুমি আগেই এখানে বসায় দিতে পারো, অথবা তুমি ওই পুরো ইকুয়েশন লিখে তারপর বসায় তারপর সলভ করতে পারো, ক্যালকুলেটর তো সলভ করবে, আহামরি কঠিন কিছু না। বুঝা গেছে সুপার নোডের কনসেপ্টটা? Yes, sir. আচ্ছা, বাজে কয়টা? স্যার আমাদের নেক্সট ক্লাস আছে 9:58। নেক্সট ক্লাস আছে। আচ্ছা, সুপার নোড আমি আরেকটা, আচ্ছা সুপার নোড আইডেন্টিফাই করা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে এখানে আমাকে বলে সুপার নোড, আমি তাহলে 5 মিনিট এক্সট্রা নেই, যেহেতু মাত্র একটা কনসেপ্ট বুঝাইছি, এটা একটু একটা নেক্সট ক্লাস অফ আছে। অফ আছে? আচ্ছা, আমরা তো গতকালকে ক্লাসটা আমি মিস করছি, তাহলে আমি কি আধা ঘন্টা পড়াইতে পারবো নাকি তোমাদের মাথা গরম হয়ে গেছে? তোমরাই বলো। সমস্যা নেই, একজন বললে তো পরে বলবা পরে ওরে বকা দিবা আতেল টাতেল বলে। আচ্ছা, তাহলে আমরা মাঝখানে কনসেপ্ট ব্রেক করলে একটু সমস্যা হয়, তো আমরা এটা একটু করে ফেলি, এটা শেষ করি সুপার নোটটা। দেখো এই একটা প্রবলেম দিছে, এখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে, এখানে কিছু বলা যায় না, একটা গ্রাউন্ড তাহলে আমাকেই ধরতে হবে। কোথায় ধরবো গ্রাউন্ড? নিচেরটা ধরবে, নিচেরটা ধরতে সহজ হবে, কারণ এটা সবচেয়ে বড় নোট, তাই না? এখানে দেখো দুইটা, এখানে তিনটা, এখানে তিনটা, নিচেরটায় চারটা, তো আমরা এটাকে গ্রাউন্ড ধরে ফেলি। তারপর কিছু বলে দেয়নি আমাদের, বলছে ভি এন্ড আই ইন দা সার্কিট। ভি বলে দিছে 3 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে হবে, আর কারেন্ট হচ্ছে 2 ওহমের ভিতর দিয়ে কারেন্ট বের করতে হবে। নো প্রবলেম, এটা আমরা সবগুলো নোড ভোল্টেজ বের করার পরে ওগুলো বের করে ফেলতে পারবো। তো এখন নোড আমরা নাম দিই, তাই না? আচ্ছা, এক নাম্বার কথা, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে এটা দেখো এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাহলে এটা 14 ভোল্ট 14 হয়ে যাবে, এটা আমাদের ভালো। কিন্তু এই যে 6 ভোল্ট, দেখো 6 ভোল্ট সাহেব ঝামেলা আছে, সে হচ্ছে আননোন। এটা যদি বলি v2 সুপার নোড ধরতে হবে, হ্যাঁ এখন একটা সুপার নোড ধরতে হবে। সুপার নোডটা তাহলে আমরা কিভাবে আঁকতে পারি? সুপার নোডটা আমরা বুঝার সুবিধার জন্য এইভাবে করে আঁকি, দেখো রাইট, এই পুরাটা একটা নোড না? यस सर, यस सर। ঠিক আছে, তাহলে এই জায়গাটাকে আমরা এখন সুপার নোড আমরা কিভাবে চিন্তা করতে পারি? এইটা হচ্ছে আমাদের ভি, ধরো v2 v1 বলি, এখন ওটা তো 1 নাই, ধরো এটাই v1। তখন এইটাকে কি করতে পারি আমরা? দুই ভাবে আগাইতে পারি, এটাকে v2 ধরতে পারি, ঠিক আছে? তারপর এটাকে v2 ধরে আমরা ইকুয়েশন লিখবো, লেখার পরে লিখবো কি আমাদের সুপার নোডের ইন্টারনাল একটা ইকুয়েশন থাকবে, সেটা হবে হচ্ছে v2 টা হায়ার, পোলারিটিটা হচ্ছে v2 - v1 = 6।
equals to 6 এই একটা ইকুয়েশন থাকবে আর সুপার নোডের ইকুয়েশন থাকবে। কিভাবে দেখো সুপার নোডের ইকুয়েশনটা হবে, দেখো এই যে আমার এই যে পার্পল কালারের যে দাগ, এটা এখন কালো দাগ দিয়ে দিলাম। এই পুরোটা রিজিয়নের টোটাল আউটগোয়িং কারেন্ট ইকুয়াল টু 0। আউটগোয়িং কারেন্ট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা যোগফল 0। তাহলে আমরা লিখি, দেখো এই যে শুরু করতেছি এখান থেকে v1 minus 14 স্যার প্লাস মাইনাস Right? দেখে বুঝছেন স্যার যে v2 minus v1 হবে যে হ্যাঁ যে সোর্সের পোলারিটিটা দেখে দেখো এখানটা দেখো, এই যে এটা প্লাস দেওয়া এটা মাইনাস দেওয়া, তাইলে v2টা হায়ার হইতে হবে v1 এর চেয়ে। ভোল্টেজ সোর্সের পোলারিটিটা দেখতেছি, বুঝছো? হ্যাঁ আচ্ছা, তারপর আমরা আসি এই যে এই কারেন্টটা লিখলাম কত, v1 14/4 প্লাস এখন এই v1 কারেন্ট minus 0/3 v1 minus 0/3 minus 0/3 প্লাস এখন এই v1 এর পাশে আর কিছু নাই, তখন জাম দিয়ে v2 তে এসে পড়বে। v2 তারপরে কি হবে, এই minus কারেন্টটা 0/2 v2 minus 0/6 v2 minus 0 plus v2 minus 0/6 equals to 0 ইকুয়াল টু 0। দেখো আননোন কয়টা আছে? দুইটা, v1 v2, আর ইকুয়েশন আছে দুইটা। সলভ করা যাবে না? yes yes sir sir আর এখন হচ্ছে আরেকজন যেটা বলছিল, আমি প্রথমেই এই ইকুয়েশনটা দেখে আমি বুঝে ফেলতে পারি যে আসলে আননোন আমার দুইটা ধরাই দরকার, আমি একটা আননোন ধরেও করে ফেলতে পারি অঙ্কটা। কিভাবে করব? এটা হচ্ছে আমার v1 আর এইটা হয়ে যাচ্ছে v1 minus 6, তাই না? সরি প্লাস 6, তাই না? এটা তো মাইনাস প্লাস যেহেতু, তাহলে এটা যত হবে এটা তার চেয়ে 6 বেশি হইতে হবে। তাহলে এখন এই অবস্থায় আমি এইখানে ইকুয়েশনটা লিখতে পারি একবার। ঠিক আছে, এখন কি লিখবো আবারও, v1 minus 14/4 প্লাস v1 minus 0/3 0/3 প্লাস এরপর v1 এখানে এসে plus পড়তে হবে, তাই না? 6 v1 plus 6 minus plus 0/2 minus 0/2 plus v1 plus 6 minus 0/6 v1 plus 6 minus 0 minus 0/6 equals to 0 তো এখন এটা একটা ইকুয়েশন হইছে, ইকুয়েশন সলভ করলে v1 equal to what পেয়ে যাবে। ঠিক আছে, v1 পেয়ে গেলে বাকি সার্কিট সলভ করা যাবে। তো এটা আসলে কি হচ্ছে দেখো, একটা স্টেজ আমরা স্কিপ করছি এখানে। কি স্টেজটা? এখান থেকে আমি যদি বলি, আমরা যে ইকুয়েশন সলভ করা একটা হয়েছিল না প্রতিস্থাপন, যে এখান থেকে আমরা v2 equal to v1 plus 6 নিয়ে এই v2 এর মানটা আমরা এখানে প্রত্যেকটা জায়গায় বসাই দিই। আমরা যদি প্রথমে একদম হচ্ছে লেফট সাইডে যে ইকুয়েশনটা লিখছেন ওইটা লিখি। এক সেকেন্ড, আমার তো ফোন আসছে। জি বলো। জি 8 তারিখে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যালো, আছো তোমরা? হ্যাঁ স্যার, একটা মানে একটু জানতে চাচ্ছিলাম স্যার, হ্যাঁ বলো। মানে লেফট সাইডে আপনি একটা ইকুয়েশন লিখছেন প্রত্যেকটাকে v1 এ কনভার্ট করে। আমরা যদি প্রথমেই স্যার ফিগারে ড্র করি একটা v1 আর একটা v1 plus 6, তারপরে যদি সরাসরি লেফট সাইডের ইকুয়েশন লিখে সলভ করি তাহলে সমস্যা হবে? শুধু লেফট সাইডে কেমনে করবা? মানে এই যে প্রত্যেকটাকে v1 এ কনভার্ট করে তারপরে একটা ইকুয়েশনে দাঁড় করাইলাম যেটাতে শুধু v1 থাকলো। মানে এটা না, আপনি আমি তো এটাই করছি, এটাই তো আমি বলতেছি নাকি। হ্যাঁ, আমি যদি প্রথমে একদম ওইটাই লিখলাম যে মানে v1 এ লিখে নিলাম v1 আর মানে v1 v2 লেখো নাই, আমি তো এটাই বলতেছি। এই যে আমি দ্বিতীয় মেথডে কোথাও v2 লিখি নাই তো, শুধু v1 আর v1 plus 6, তারপরে আমি এই ইকুয়েশনটা লিখছি। তবে তুমি শুধু এই নোডে কোনো ইকুয়েশন লিখতে পারবে না, কারণ এই নোডে যদি একটা নোডের ইকুয়েশন লিখতে চাও সুপার নোড না লিখে, তাহলে এই একটা আননোন কারেন্ট হয়ে যাবে। বুঝতেছো? তুমি v2 না ধইরা v2 এর জায়গায় v1 plus 6 ধরে ফেলতে পারো একটা, তাহলে v2 আর ধরলাই না, সেটা করতে পারবা। হাউএভার যখন নোড ইকুয়েশনটা লিখবা সুপার নোডে ইকুয়েশনটা লিখতে হবে। ঠিক আছে, সুপার নোডে কি টোটাল আউটগোয়িং কারেন্ট ইকুয়াল টু 0, তারপর তুমি ওই আউটগোয়িং কারেন্টের ভ্যালুগুলো বসাও। বুঝাচ্ছে? হ্যাঁ জি স্যার বুঝছি স্যার, -0.4 ভুল হলো। এই বাকিদের কি অবস্থা? কারো কোনো প্রশ্ন আছে এই জায়গাটা নিয়ে? আচ্ছা
ধরো যে তারপরে ধরো আমি সলভ করে বের করে ফেলছি, ধরো যে V1 ইকুয়াল টু হোয়াট আমি জানি না কত আসছে, একটা কিছু ভ্যালু আসছে ধরো 2 ভোল্ট বা V2 ইকুয়াল টু 5 ভোল্ট, কিছু একটা না 6 ভোল্ট, তো ধরো 8 ভোল্ট আসছে, আমি জানি না, কিছু একটা আসবে ভ্যালু। করার পরে আমার 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 কিন্তু চেক করতে হবে সবসময় যে প্রশ্নে খালি ভোল্টেজই বের করতে দিবে তা না, আমার এখানে কি করতে বলছে, আমার বলছে ভিআরআই সার্কিটে ভি হচ্ছে 3 ভোল্টের অ্যাক্রসে, দ্যাট মিন্স V1 এর ভ্যালুটাই আসলে কিন্তু 3 ভোল্টের অ্যাক্রসে ভি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে ভি ইকুয়াল টু V1, সো V1 এটা ভ্যালু পেয়ে গেছি, আসলে এটা মিলে, এটা আমি আন্দাজি লিখছি, এটা আসলে কারেক্ট না। এনিওয়ে, আর আই কেমনে বের করব, আই হচ্ছে 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট, দ্যাট ইজ V2, আর এটা 0, V2 - 0/2, রাইট। আই এর ডিরেকশন কিন্তু চেক করতে হবে, খেয়াল করো, ঠিক আছে। যদি আমার প্রশ্নের মধ্যে ধরো আইটার পোলারিটিটা দিয়ে দিত এইরকম, ধরো যে অ্যারোটা আছে না এইদিকে দিছে, তখন আমি কি লিখতাম, আই হইতো আসলে আই এর ডিরেকশন কিন্তু আমি কন্ট্রোল করতেছি না, আই প্রশ্নে বলে দিছে, তখন আই ওই ডিরেকশন অনুযায়ী লিখতে হইতো 0 - V2/2। দেওয়ার পরে তারপর V2 এর মান সলভ করে ফেলছি আমি, V2 এর মানটা বসে দিলে আই পেয়ে যাবে। বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। তো আমাদের সলভ করার পরে চেক করতে হবে প্রশ্নে কি চাইছে, সেগুলা তখন বের করে ফেলতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট সোর্স ছিল না আমাদের এই যে ইয়াটাতে, যেটা ছিল সলভ করছি আমরা সুপার নোট করছি কিন্তু কোনো ডিপেন্ডেন্ট সোর্স ছিল না। সো আরেকটা অঙ্ক করি, সুপার নোট প্লাস ডিপেন্ডেন্ট সোর্স। আর আমি প্র্যাকটিস প্রবলেমটা করে দিই, আরেকটা উদাহরণের অঙ্ক আছে ওটা তো করে দেওয়া আছে, তোমরা দেখো, এটা করি। হ্যাঁ, প্রথমেই হচ্ছে এখানে গ্রাউন্ডার বলে দিচ্ছে, এখানে আমাকে সুপার নোটটা আইডেন্টিফাই করে দাও। দুইটা সুপার নোট, দুইটা। দেখো, খেয়াল করে দেখো, এক নাম্বার কথা 25 ভোল্ট আছে V1 আর V2 দুইটা আননোন এর মাঝখানে, দ্যাট মিন্স দিস ইজ এ সুপার নোড, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, আবার বলতেছি 5I, কারেন্ট এটার কন্ট্রোল ভিতরে ভোল্টেজ এর ভিতরে কি সিম্বল আছে, প্লাস মাইনাস আছে, দ্যাট মিন্স দিস ইজ এ ভোল্টেজ সোর্স। এটা ডিপেন্ডেন্ট হইলো ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, বাট আউটপুটটা কি, সামথিং ভোল্টেজ। আই এর ভ্যালু যদি 1 হয় 5 ভোল্ট দিবে, তাই না? তো এটা একটা ভোল্টেজ সোর্স। সো এইটা আবার আননোন দুইটা নোডের মাঝখানে আছে, সো সুপার নোড হবে। সুপার নোড হবে। তাহলে এই নোডটা কোনটা হবে, এরকম। তাহলে এটা আসলে পাশাপাশি দুইটা সুপার নোড থাকলে এটা আসলে মার্জ হয়ে যাবে, বুঝছো? মানে ব্যাপারটা এরকম হবে, এটা আসলে একটাই সুপার নোড আছে, এত বড় একটা সুপার নোড আছে। বুঝা যাচ্ছে আমার কথা? ইয়েস স্যার। এরপর আসলে এটাও ঠিক হয় নাই, সেটা হচ্ছে ওই 6 ওহম এই নোড থেকে বাইরে হয়ে এই নোডই ফেরত আসতেছে। যদি আমি এখন কারেন্ট গুলো যোগ করি, দেখো সুপার নোডের কারেন্টের যোগফল, আউটগোয়িং কারেন্টের যোগফল 0, এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা যোগফল, যখন এইটা আর এইটা যোগ করবা এই কারেন্ট কাটাকাটি চলে যাবে না? বুঝতেছো? ইয়েস স্যার। তো এইটা আসলে এই 6 ওহম যেহেতু এই নোড থেকে বের হয়ে এই নোডেই ফেরত আসছে, এটাকেও আসলে সুপার নোডের ভিতর ঢুকাই ফেলতে পারবে, কারণ ওইটা রাখলে আসলে হুদাই তুমি দুইবার একই জিনিস লিখবে, একবার যোগ করবে একবার বিয়োগ করবে। তার চাইতে বেটার হচ্ছে দিস ইজ মাই সুপার নোড। ঠিক আছে, এখন আমার ইকুয়েশন কি হবে, এই তিনটা আউটগোয়িং কারেন্টের যোগফল ইকুয়াল টু 0। ঠিক আছে, আর ইয়াটা কি হবে, আমাদের ইন্টারনাল ইকুয়েশন থাকবে এখন দুইটা, সুপার নোডের ইন্টারনাল ইকুয়েশন, সেটা হচ্ছে V1 আর V2 এর মাঝখানে একটা রিলেশনশিপ থাকবে, সেটা হচ্ছে ইকুয়েশন হবে হচ্ছে V1 টা হায়ার, তাই না? পোলারিটি দেখে আমরা দেখতে পাচ্ছি V1 - V2 হচ্ছে 25, আর আরেকটা ইকুয়েশন V2 V3 এর মাঝখানে একটা ইকুয়েশন থাকবে, সেটা হচ্ছে V3 - V2 = 5I। এখন I রাখা যাবে না, I কে আবার আমার রিপ্লেস করতে হবে, I হচ্ছে আসলে এইটা বলা আছে, বুঝা যাচ্ছে? I এর ডিরেকশন কিন্তু দিয়ে দিছে, তো সেই ডিরেকশন আমার মানতে হবে, হায়ার টু লোয়ার, তাহলে V1 থেকে 0 তে যাচ্ছে, I হচ্ছে V1 - 0/2। ঠিক আছে, এখানে আমি বলতেছি I কিন্তু আমরা নোড ইকুয়েশন লেখার সময় যেই পোলারিটিতে দেখি ওগুলা দিতে হবে না, প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা ফলো করতে হবে। যদি উল্টা দিকে দেওয়া থাকতো তখন 0 - V1/2 লিখতাম, বুঝতেছো? এটা তোমরা অনেক সময় ভুল করে লেখো, যেহেতু আমরা নোড ইকুয়েশন লেখার সময় সবকিছু আউটগোয়িং ধরে ফেলি, এখানে কিন্তু ওই পোলারিটি না, এখানে হচ্ছে প্রশ্নে যে পোলারিটি দিয়ে দিচ্ছে সেটা অনুযায়ী ইকুয়েশনটা লিখতে হবে।
এনিওয়ে এখানে 5 বসায় দিলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে v1 5/2 v1, ঠিক আছে। সো এটা যদি আমরা দেখি তাহলে v1 v2 v1 v2 v3 দুইটা ইকুয়েশন, আর 3 নাম্বার ইকুয়েশনটা কি, যে একটা সুপার নোডের ইকুয়েশনটা লিখি আমি, হ্যাঁ। এই একটা আউটগোয়িং কারেন্ট v1 - 0/2 প্লাস এই একটা আউটগোয়িং কারেন্ট v2 - 0/4 প্লাস এই একটা আউটগোয়িং কারেন্ট v3 - 0/3। দেখো আমাদের তিনটা আননোন v1 v2 v3 ইকুয়েশনও তিনটা, একটা দুইটা তিনটা। এই আই যখন তারাই দিছি আমার রয়েছে খালি v1 v2 v3 দিয়ে তিনটা ইকুয়েশন সলভ করা যাবে, করলে v1 v2 v3 পেয়ে যাবো। বুঝা গেছে? স্যার একটা কোয়েশ্চেন আর ছিল। হ্যাঁ বলো। স্যার ওই যে 6 ওহমটাকে যে আমরা পুরো সুপার নোডের মধ্যে নিয়ে আসলাম, ওটা কি স্যার দুই সাইডে সেম মানে v1 মানে v2 আর v1 আর v3 ভোল্টেজ দিয়ে কি আমরা সেম নোডে নিয়ে আসছি সুপার নোডের মধ্যে? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কেসিএল যখন অ্যাপ্লাই করো, অল আউটগোয়িং কারেন্ট ইকুয়াল টু, ফর এক্সাম্পল এই যে এটাই আমি চিন্তা করি, ধরো যে এরকম ছিল আমাদের, আমি একটু আগে দেখালাম না সুপার নোড কি, যে একটা এরিয়ার মধ্যে আমি কেসিএল অ্যাপ্লাই করতেছি, তাই না? यस স্যার। ধরো একটা এরকম ছিল কারেন্ট, ঠিক আছে। তো ধরো যে বুঝতেই পারতেছো যেহেতু এখানে কোনো কিছু এদিকে এই কারেন্টটাই এদিকে ফেরত আসতেছে, রাইট? এটা यस যদি স্যার। i1 নাম দিই, এটা আসলে ভ্যালু আসলে i1ই হইতে হবে। জি স্যার। আমি যদি এখন সুপার নোড মানে কি একটা রিজনকে আমি চাদরে ঢাকা দিব, তারপর সেখানে আমি কেসিএল অ্যাপ্লাই করব। বুঝতেই পারতেছো যখন আমরা এটা i1 হবে, এটা আউটগোয়িং ধরো পজিটিভ, এই i1টা সেম আউটগোয়িং নেগেটিভ হতে বাধ্য না? নেগেটিভ হবে। यस স্যার। তো মানে একটা জিনিস যদি আমার সুপার নোড থেকে বাইর হয়ে সুপার নোডই ফেরত আসে, এটা নিজেকে ক্যান্সেল আউট করে দিবে। यस স্যার। এই জন্য ভিতরে নিছি। এটাকে আসলে বারবার লিখে কাটার চাইতে এটাকে একটা চাদরের ভিতরে ঢুকাই দিই তো বেটার হইতো। यस স্যার। তো এটাই করছি। দেখো এই 6টা আমি যদি সুপার নোড এতটুকু ধরতাম, তাহলে কি হইতো 6 ওহমের কারেন্টটা সুপার নোড থেকে বাইরে হয়ে সুপার নোডই ফেরত আসতেছে। তাহলে একবার যদি যোগ আউটগোয়িং সবগুলোকে যদি পজিটিভ ধরি, একবার আউটগোয়িং পজিটিভ একবার ইনকামিং নেগেটিভ হইতো, কাটাকাটি চলে যেত। यस স্যার বুঝছি। তো এর চাইতে বেটার হচ্ছে আমরা এই নোডের ভিতরে ওকে ঢুকাই দিব, তাহলে ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে সুপার নোডটা যে সবসময় সুন্দর একটাই হবে এরকম না, এরকম কয়েকটা সুপার নোড মিলে বড় একটা সুপার নোড হইতে পারে। আচ্ছা এখন কি করব, আজকে কি মেশ অ্যানালাইসিসে যাব নাকি সুপার নোডে আরো কয়েকটা অঙ্ক দেখবা? স্যার সুপার নোডে আরো কয়েকটা অঙ্ক দেখেন, অন্যদিন নতুন টপিক পড়বে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের আজকে মেশ অ্যানালাইসিসে যাই না, আমি তোমাদেরকে ইয়া দিয়েই কয়েকটা অঙ্ক করাই, নোডের কয়েকটা অঙ্ক করাই। হ্যাঁ তোমাদেরকে করতে দিই, তাইলে বেটার হবে, তোমরা আসলে বুঝতে পারবো। ডিসি সার্কিট, মেথডস অফ অ্যানালাইসিস, সামারি, এক্সারসাইজ থেকে অঙ্ক করতে দিই তোমাদেরকে ক্লাসে। কোথায় নোড অ্যানালাইসিস শুরু হলো, কোথায় নোড, প্রথম থেকে কি নোড অ্যানালাইসিস? আচ্ছা প্রথমে কি সোজা একটা দিব নাকি? হ্যাঁ বলো। স্যার আমাদের সিটি নিয়ে কি কোনো ডিসিশন হয়েছে? আচ্ছা আমি এখনো বলি নাই, সেটা হচ্ছে তোমাদের ক্লাস টেস্ট হচ্ছে এই 3 নাম্বার চ্যাপ্টার 1 2 3 এর উপর একটা ক্লাস টেস্ট হবে। স্যার তিনটা একসাথে একটু বেশি প্রেসার হয়ে যায় না স্যার? প্রথম দুইটা যদি এখন প্রথম দুইটা শোনো, তোমাদের প্রথম চ্যাপ্টারে ওই খালি একটা জিনিসই দেখছো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের জিনিসটা যেটা করাইছিলাম, আর বাকি কিন্তু কিছুই না, পাওয়ার বের করা প্লাস মাইনাস ওগুলা কিন্তু নতুন কিছু ছিল না। আর দ্বিতীয় চ্যাপ্টারে খালি ওয়াই ডেল্টা ছাড়া নতুন কিছু ছিল না। এই দুইটাতে কি সিটি নেওয়া যায়? ঠিক আছে, তোমাদের নতুন জিনিস কিন্তু আসলে মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস, এটা থাকতে হবে সিটিতে। তো এখন আমি যদি ওই আগের গুলা বাদ দিই, তাহলে তেমন কিছু বাদ পড়বে না। তুমি যদি শুধু 3 দিতে চাও দেওয়া যায়, কিন্তু এটা আসলে পড়া হয়ে যাক, আদারওয়াইজ তোমাদের এগুলা তোমরা এখন পড়বা না, লাস্টে একদম ক্লাস মানে টার্ম ফাইনালের আগ দিয়ে গিয়ে চাপ পড়বে। দিয়ে ফেলো সিটি, সমস্যা নেই। আমাদের যে একদিন কবে দিবা বলো তো? এই অধ্যায়টা কবে শেষ হইতে পারে, মানে লেকচার যদি দেন? এই দেখো আমরা এই অধ্যায়ে 4টা জিনিস আছে, নোট, সুপার নোট, মেশ সুপার নোট। তো আজকে নোট সুপার নোট পড়ে ফেললাম, আরেকদিন মেশ সুপার মেশ পড়ে ফেলবো, শেষ। স্যার চ্যাপ্টার 2 দেখলাম স্যার ডিসি মিটার, মানে ডিসি মিটার আছে, ওইসব তো আমাদের পড়া লাগবে না।
চ্যাপ্টার লাগবে 2 তে মেবি, কারণ আমাদের ইনস্ট্রুমেন্টেশন আছে, পরে পড়াবো বুঝছো। ডিসি মিটার কোথায় আছে এটা? চ্যাপ্টার 2 তে চ্যাপ্টার 2 এর লাস্টে। তাহলে আমি পরে এটা পড়াই কি দিব, আমি এখনো পড়াই নাই সিটিতে এটা। থাকবে? চ্যাপ্টার 2 তে আছে। সিটিতে থাকবে না, সমস্যা নেই। আমাদের সিলেবাসে একটা ছিল যে মেজারিং ইনস্ট্রুমেন্টস, তো ওইটার কারণে আমি ওটা পড়াই দিব না, সমস্যা নেই। তো ঠিক আমাদের আছে, একদিন যে ক্লাস মিস গেছিল ওইটার কি মেকআপ নেবেন? ওটা মেকআপ নিলে তো ভালো হয়। এখন আমি ভাবতেছি 2 দিন 1.5 ঘন্টার ক্লাস নিয়ে ফেলবো, তাইলেই তো হলো। আজকে যেমন একটা 1.5 ঘন্টার ক্লাস, আরেকদিন একটু ফাঁকা আছে কবে ক্লাসের পরে দেখা 1.5 ঘন্টার একটা ক্লাস দিয়ে দিই, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে কি আমরা সিটি চ্যাপ্টার 2 আর 3 এর উপর দিব? 1 2 3 1 2 3 1 2 3 বা 1 আর 2 এর মধ্যে নতুন কিছু নাই। 1 এর ভিতর আছে তোমার খালি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন করাটা ছিল একটা নতুন টেকনিক, আর 2 এর ভিতরে খালি ওয়াই ডেল্টাটা নতুন ছিল। তাহলে তো 2 3 দিলেও তো হয় স্যার, এগুলোর ম্যাথস তো অনেক বড় বড়, অনেক টেকনিক দিয়ে। শোনো, এই তোমাদের ক্লাস টেস্ট হবে, এই 20 নাম্বার 2টা অঙ্ক দিব তোমাদের, 2টা বা 3টা, বুঝতেছো, 20 মার্কসের। তো বেশি বড় কিছু দিতে পারবো না, টাইম ধরো 20 to 25 মিনিটস এরকম সময় দেওয়া হবে, তো বড় অঙ্ক দিব না, ঠিক আছে? সো স্ক্যান করার জন্য কতক্ষণ টাইমটা একটু বলতেন যদি। স্ক্যান করার জন্য 5 মিনিটস টাইম, 1 পেজ বা 2 পেজ হবে, বড় যে 3 পেজ, তো বেশি সময় দেওয়া যাবে না। ঠিক আছে, যদি 25 মিনিট লেখার সময় দেই, 5 মিনিট সহ 30 মিনিট, আর 20 মিনিট দিলে 25 মিনিট দিলে 25 মিনিট আর কি সাবমিশন। ঠিক আছে, আর ধরো যে নেক্সট উইকে ধরো তোমাদের ইয়াটা ক্লাস টেস্ট কবে দিবে, একটা ডেট ঠিক করো। নেক্সট উইকে নিবেন? হ্যাঁ, এই যে এই উইকে তো শেষ হয়ে যাবে নোট মেশ, কারণ নেক্সট উইকে অলরেডি ক্লাস টেস্ট পড়ে গেছে অনেকগুলা। না স্যার, তাহলে নিয়ে ফেললো, বুঝছো, পরে যখন শুরু হবে একসাথে দেখবা যে একদিনে 2টা পড়ে গেছে, টিচারদের বললে তখন আর কেউ সরাবে না। স্যার আমরা চেষ্টা তো করছি, কিন্তু এখন মানে ওনারা রাজি হচ্ছেন না আর কি। মানে মানে সিটি নেওয়ার মতো সিলেবাসও তো শেষ হওয়া দরকার, আবার সব মিলিয়ে মানে হ্যাঁ, একজন সেটা এটা যেটা হবে, মানে ওই হয় কি, এটা স্বাভাবিক, প্রথম দিকে আমাদের ওই যে ইনার্শিয়ার কারণে আগাইতে চায় না সিলেবাস, তো প্রথম সিটিতে একটু দেরিতে হয়, পরের সিটি গুলো একদম কাছাকাছি হয়, দেখা যায় 2 উইক পরে আরেকটা সিটি পড়ে যায়, এরকম হয়, লাস্টের সিটিটা খুব কাছে হয়ে যায়। জি স্যার। এনিওয়ে, তো আমরা আমাদের এই সিটিটা দিয়ে ফেলো, তাহলে মাথার উপর চাপ কমে যাবে, বাকি সিটি তখন একটা তো কমে থাকলো। আগামীকে ধরো যে শনিবার রবিবার না দিলে, ধরো যে রবি 3 দিনই তো, কবে সুবিধা হয় তোমরা দেখে দিও। হ্যাঁ, নেক্সট উইকে যেদিন, শোনো শোনো, এখন বলার দরকার নাই, তোমরা নিজেরা আলোচনা করে আমাকে জানাই দিও কবে দিও, ঠিক আছে? নেক্সট উইকে যে কোনো একটা দিন, ইভেন যদি অফ পিরিয়ডে চাও অফ পিরিয়ডও দিতে পারবা, যে আমাদের ক্লাসের সময় না, ক্লাসের বাইরে একটা দিনে দিতে চাই, এখানে ফাঁকা আছে। আচ্ছা, এই এখন যেটা বলছিলাম, একটা প্রবলেম সলভ করো তোমরা, ধরো কোনটা দিব, সহজ একটা দিয়ে আগে, এই একটা সুপার নোড বাট কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, 3.18 করো, 3.18। কতক্ষণ সময় দিব তোমাদের করার জন্য? 20 বাজে তো। শোনো, তোমরা খালি ইকুয়েশন লিখবা, বুঝতেছো? এই সলভ করতে হবে না বা সিম্পলিফাইও করতে হবে না, জাস্ট ইকুয়েশন গুলা লিখবা, নোড ইকুয়েশন। তাহলে তোমাদের 5 মিনিট সময় দিই, হ্যাঁ? 25 তোমরা ছবি, তারপরে হচ্ছে ছবি তুলে যে ক্লাস নোটে আপলোড দিও, ছবিটা তুলে জাস্ট একটা ইমেজ, কোনো প্রসেসিং করতে হবে না, ছবি তুলে ক্লাস নোটে আপলোড দাও একটা। কত নাম্বারটা আবার একটু বলবেন স্যার? স্যার শুধু তো ইকুয়েশন লিখবো তাই না? হ্যাঁ, ইকুয়েশন লিখবা। তো কত নাম্বারটা জানো? এই যে প্রশ্ন যেটা দেখা রাখছি 3.18, 3.18। সোজা একটা দিছে।
সবাই বুঝতে পারছো? এটার ইকুয়েশন গুলা লিখে সার্কিট আঁকলে ভালো, আঁকো সার্কিটটা আঁকো, একে ইকুয়েশনটা লেখো, লিখে হচ্ছে ছবি তুলে ক্লাস নোটে আপলোড দাও একটা ইমেজ। আর কেউ জমা দিয়ে দিলে একটু বইলো যে জমা দিয়েছে। কেউ লিখতে পেরেছো? স্যার আমার লেখা শেষ। ছবি তুলে আপলোড দাও। স্যার লেখা শেষ, আপলোড দেওয়ার ট্রাই আচ্ছা, করছি। ঠিক আছে, স্যার আপলোড দিয়ে দিয়েছি স্যার। দিয়ে দিয়েছো? কত রোল? 002। আচ্ছা আমি এখন দেখতে পাচ্ছি না, আচ্ছা আমি পরে দেখবো না, আমি সলভ করে দিই তাহলে, যেহেতু আমি দেখতে পাচ্ছি না তোমাদেরটা।
কই গেল? কত পেজে আছে? 139 পেজ। স্যার এটা কি হোমওয়ার্কে আপলোড করব? এক জায়গায় ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক এক জায়গায় আপলোড করতে পারো, সমস্যা নেই। আচ্ছা আমি এটা দেখি, হ্যাঁ এই যে করে দিই আমি, সমস্যা নেই। সেটা হচ্ছে 1 নাম্বার কথা, এই একটা ভোল্টেজ সোর্স থাকলে চেক করবে ভোল্টেজ সোর্সটা কোথায় কোথায় কানেক্টেড আছে। আর এখানে দেখো প্রশ্নে আমাদের গ্রাউন্ড দিয়ে দিছে, তো আমাকে ধরা যাবে না, ঠিক আছে? আচ্ছা প্রশ্নে গ্রাউন্ড দিয়ে দিছে, তো আমার করার কিছু নাই। হাউএভার তাহলে এই 30 ভোল্টটা আসলে V1 V2 V3 এর মাঝখানে আছে, সো এটা একটা সুপার নোড দিতে হবে। This is my super node, right? Yes sir. তো এখন চাইলে যেহেতু সিম্পল, এটা যদি V1 ধরি, এটা আসলে V1 + 30 ধরে ফেলতে পারি, অথবা তুমি V1 V2 দুইটা আলাদা ধরতে পারো, ঠিক আছে? এটা V1 হইলে মাইনাস প্লাস V1 + 30 ধরেই যায়, সমস্যা নেই। আর আননোন থাকলে একটা V2, সরি দুইটা আননোন V1 আর V2। তাহলে এখন আমাদের সুপার নোডে একটা ইকুয়েশন লিখতে হবে আর V2 তে একটা ইকুয়েশন লিখতে হবে। তাহলে সুপার নোডের ইকুয়েশনটা লিখি আমরা। সুপার নোড ইকুয়েশন আউটগোয়িং কারেন্ট কয়টা আছে? এখানে একটা আউটগোয়িং আছে, এখানে একটা আউটগোয়িং আছে, আর কোনো কারেন্ট নাই সুপার নোডের জন্য। সরি আরেকটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। সো আমরা লিখি V1 - 0/4, এই যে এটা লিখলাম। তারপরে V1 - V2/2 প্লাস, তারপর V3, এই যে এই নোডে এখানে লিখতেছি এটা V3, সরি V1 + 30 লিখে ফেলছি, V1 + 30 - 0/8 প্লাস এটা 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 হবে কি V3 - V2/2 না, V3 টা V1 + 30 - V2/2 is equal to 0, ঠিক আছে? অল আর কোনো ইনকামিং কারেন্ট আউটগোয়িং কারেন্ট নাই, সবগুলা যোগফল শূন্য। তাহলে আমার সুপার নোডটা লেখা শেষ। আর রইলো কি নোড 2 তে একটা লিখতে হবে, এটা হচ্ছে সুপার নোডেরটা, আর একটা ইকুয়েশন লিখতে হবে নোড 2। নোড 2 এর জন্য কি আসবে বলতো? আউটগোয়িং কারেন্ট V2 - V1/2 প্লাস V2 V3 তো না, V1 - 30 না, বাই 2 -15টা ঢুকতেছে, ইকুয়াল টু 0। দুইটা আননোন, দুইটা ইকুয়েশন সলভ করলে আমাদের এটা আসলে সিম্পলিফাই করে সলভ করতে হবে। V1 V2 আলাদা করে সলভ করলে V1 equal to what, V2 equal to what, 30 V3 ভোল্ট, equal to 60 V1 ভোল্ট, + 30, 60 ভোল্ট। ঠিক আছে? করতে পারবা, আমরা আশা করি তোমরা ইকুয়েশন সলভ। স্যার বলো স্যার একটু রো 39 এরটা সাবমিট হয়েছে কিনা একটু বলা যাবে? আচ্ছা, এই যে আমি ওপেন করতে আমাকে হচ্ছে এই যে প্রেজেন্টিং স্টপ না করলে আমাকে ওপেন করতে দিচ্ছে না, বুঝছো? ওই গুগল প্লেতে ইনস্টল করা নাই OneNote, আমি ট্যাব থেকে কানেক্টেড তো। স্যার শিওর পরে হতে দেখো। পারছি না যে আসলে সাবমিট হয়েছে কিনা, এর আগের গুলিও হয়েছে কিনা স্যার সেটাও শিওর হতে পারছি না। আচ্ছা আমি পরে একদিন কনফিউজ। চেক করে দিব না, ঠিক আছে? সমস্যা নেই। ওকে আচ্ছা স্যার, থ্যাংক ইউ। তাহলে ওই আপলোডের ব্যাপারটা স্যার ওই অ্যাটাচ করে দিলে মনে হয় একটু সুবিধা হয় মাঝে মাঝে নেটের চেয়ে। মানে ওই অ্যাসাইনমেন্ট বলতেছো? আচ্ছা সমস্যা নেই, এটা নিয়ে এত টেনশন করো না তোমরা। তোমাদের ওই ক্লাস টেস্ট যখন হবে ওইটা নোটবুকে হবে না, ওইটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেব। অ্যাসাইনমেন্টে তোমরা পিডিএফ ফাইল আপলোড করে দিবা, ঠিক আছে? আচ্ছা এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই। আরেকটা কি করতে দিব কিনা তোমাদের, একটা ডিপেন্ডেন্ট সোর্স সহ, ডিপেন্ডেন্ট সোর্স সহ একটা করো। স্যার আমার একটা কোশ্চেন আছে আগের হ্যাঁ বলো বলো। আগের রুটে একটু টেস্ট করবো পরে। এখানে কি সেখানে যদি হয়েছে? আমি দুইটা 2 ওহমকে যদি ওই নোডের ভিতর ঢুকাই দিই তাহলে কি মানে ম্যাথ ঠিক হবে? না না না, সুপার নোডে ঢুকবে না, কারণ মাঝখানে দেখো আমি যেটা বলতেছিলাম, আমার এক্সাম্পলটা ছিল এরকম যে সুপার নোড থেকে একটা জিনিস ঢুকে সুপার নোডে ফেরত আসতেছে, সেম কারেন্ট যোগ বিয়োগ হবে। কিন্তু হাউএভার এখানে একটা মাঝখানে কিছু আছে,
তুমি যদি বলো এটা I1, এখানে আর I1 নাই, I2 হয়ে গেছে, কারণ এখানে একটা কিছু যোগ হচ্ছে অথবা বিয়োগ হচ্ছে, ঢুকতেছে বা বাইরে হইতেছে, যেটাই হোক না কেন এখানে এইটার ভ্যালু আর সেম নাই। সো এখন এটাকে কাটাকাটি করতে পারবে না, বুঝতেছো? আচ্ছা সেম স্যার আমরা কারেন্ট যে না। এই দেখো এই আমরা মাঝখানে এই যে যে একটা নোড আছে, তো স্যার এখানে V1 প্লাস 30 লিখেছি, কিন্তু স্যার ভোল্টেজ তো স্যার মাইনাস থেকে প্লাস সাইন দেওয়া 30 ভোল্টের। আচ্ছা আমাকে বলো কোনটা লোয়ার হবে কোনটা ভোল্টেজ হবে? এটা যদি V1 হয়, এটা যদি V3 হয়, হায়ার হবে V3 কোনটা, হায়ার লোয়ার হবে, হবে V3 কোনটা? হায়ার হবে। V3 হায়ার হবে না, তাহলে V3 V3 minus V1 equal to 30 or V3 is equal to ও আচ্ছা আচ্ছা V1 plus 30। জি স্যার বুঝছি। ঠিক আছে, তোমার যদি টেনশন লাগে এটা দরকার নেই, V3 দিয়ে করো, সমস্যা নাই। তিনটে ইকুয়েশন আসবে, V1 একটা এক্সট্রা ইকুয়েশন থাকবে, তখন তুমি সলভ করতে পারবে। তিনটে ইকুয়েশন সলভ করা তো কোনো ব্যাপার না, তিনটা আননোন। ঠিক আছে, বেশি যদি টেনশন লাগে মাথায় চাপ নিবা না, ওই আলাদা আলাদা নোট ভ্যারিয়েবল ধরবা। ঠিক আছে, এটা জাস্ট আমি দেখাইছি। এনিওয়ে আচ্ছা তোমাদেরকে তাইলে, আচ্ছা এখানে ধরো 1 নাম্বার কথায় ধরো এই প্রশ্নটায় এস দিয়ে কি বোঝাচ্ছে? সিমেন্স সিমেন্স মানে এটা রেজিস্ট্যান্স না, কন্ডাক্ট্যান্স। এটা প্রথমে বুঝতে হবে 1/r এগুলাকে, মানে হ্যাঁ, বা আমি যদি জি ধরো যে স্যার আমি বলি সমান যে হবে সিটি। হ্যাঁ কি বলতেছো? হ্যালো, আচ্ছা কিছু তো বলতেছেন। আচ্ছা এটা যেমন লিখতাম V1 minus 0 বাই ইয়া লিখতাম না, রেজিস্ট্যান্স লিখতাম না, এখন হবে যে G হইলে গুণ হবে 1/r, তো G বুঝা যাচ্ছে ইনটু 1। স্যার সিমিলারলি এগুলো ধরো কন্ডাক্টেন্স দিয়ে না করে রেজিস্ট্যান্সে কনভার্ট করে করা যাবে না? করতে পারো, তখন কি হবে, এটা রেজিস্ট্যান্স হবে 1/4, তাই না? উল্টা জি যেহেতু, স্যার। তাই তখন হবে কি V2 minus 0 by 1/4 equal to V2 minus 0 into 4। তো এটাই তো ফেরত আসবে, বুঝতেছো? কন্ডাক্টেন্স গুলা গুণ হয়ে যায় আর কি, রেজিস্ট্যান্স গুলা ভাগ হইতো, কন্ডাক্টেন্স গুলা গুণ হইতো। এনিওয়ে তোমরা যদি চিনতে পারো তাহলে তোমরা সবকিছু রেজিস্ট্যান্সে কনভার্ট করে নিতে পারো, যদি মানে আলাদা চিন্তা ভাবনা না করতে চাও, নো প্রবলেম। আচ্ছা আর এটা তাহলে এখন আমি করবা নাকি এটা হোমওয়ার্ক থাকবে? হোমওয়ার্ক থাক। এটা হোমওয়ার্ক থাক, ঠিক আছে। তাহলে তোমাদের ক্লাসটা শেষ করে দিই, লাস্ট একটা টপিক একটু বলি, সেটা হচ্ছে নোড ইকুয়েশন ইউজিং ইন্সপেকশন বাই ইন্সপেকশন। কোথায় আছে এটা? দেখতেছি না। ও আচ্ছা, আরেকটা জিনিস, এই প্রবলেমটা সলভ করার সময় কেউ যদি একটু বুদ্ধিমান হইতা চাইলে ইয়া করতে পারতা। সেটা হচ্ছে আমি যদি প্রশ্নে যে গ্রাউন্ড দিয়ে দিছে, গ্রাউন্ড না দিলে, গ্রাউন্ড তো দিয়ে দিচ্ছে, ধরো যে গ্রাউন্ড দেওয়া নাই সাপোজ, তখন আমি যদি নিজের হাতে থাকতো গ্রাউন্ডটা সলভ করা, আমি যদি এখানে গ্রাউন্ডটা ধরতাম তাহলে আর সুপার নোডের দরকার নাই, এই নোডটা 30 ভোল্ট আর আননোন থাকতো আমার, এটাও তখন শূন্য থাকতো, গ্রাউন্ড তো এটাই, এটা হয়তো এটা 30 ভোল্ট। ঠিক আছে, এটা ধরো V1 এটা V2 ধরতে, তাহলে দুইটা V1 V2 সলভ করলে অঙ্ক শেষ হয়ে যেত। হ্যাঁ হোমওয়ার্ক কত নাম্বার ছিল? 16 16 3.16। বুঝে গেছে আমার কথা? একটাই যেহেতু সোর্স, মানে আমার সুপার নোড লাগছে একটার কারণে, এই একটার কারণে, সো এইটা এক পাশে যদি আমি রেফারেন্স ধরে রেখেছি, আরেক পাশে আমার ইজিলি জিরো সাপেক্ষে ওইটা, এটা লোয়ার, তো লোয়ারটাকে 0 দিলে হায়ারটা 30 হবে, হয়ে গেলে আমার আর সুপার নোড লাগবে না। এখানে এটা পুরোটা গ্রাউন্ড, ঠিক আছে, এটা 30, আননোন আসছে এই নোডটা আর এই নোডটা, এটাকে ধরো V1 ধরো, এটাকে ধরো V2 ধরো, V1 V2 ধরো, এখন ইকুয়েশন করলে নোড ইকুয়েশন লিখলে সলভ হয়ে যাবে। সো এরকম যদি চাই তাহলে অনেক সময় আমরা সিম্পলিফাই করতে পারি সার্কিটকে। 32 ওহম দুটাকে নিয়ে সুপার নোড ধরলে হবে না এই কোশ্চেনটা? 16তে? হ্যাঁ স্যার, 16তে না স্যার, আগের কোশ্চেনটা 3.18 মনে হয়। হ্যাঁ কি হয়েছে? আমি ওই কারেন্ট চলে গেছিল তো একটু মিস করছিলাম। 30 আর 2 ওহম দুইটাকে নিয়ে যদি আমি সুপার নোড ধরি তাহলে প্রথম ইকুয়েশন আসে V1 minus 0/4 minus 15, আর তারপর প্লাস V3 minus 0/8। দাঁড়া আমি বলে দিই, আমি তোমারটা ফলো করতে পারছি, এতটুকু আমার সুপার নোড ধরতে হবে,
ঠিক আছে, হ্যাঁ 2 হ্যাঁ কে ঢুকাইতে পারবে না, ওহম রেজিস্ট্যান্স ঢুকাইতে পারবে না, কারণ এইটা আর 1 আর 2 তো সেম নোড না। যেই নোড গুলার মাঝখানে আমার ভোল্টেজ সোর্স আছে তাদেরকে জোড়া লাগাচ্ছি, বুঝতেছো? স্যার 2 কে নিলেও স্যার হয়, কারণ হলো 2 ওহম দিয়ে 2 নাম্বার নোডে যেই কারেন্টটা বাইর হচ্ছে 15 এম্পিয়ার কিন্তু ঢুকতেছে, তার মানে দুটো কিন্তু ইকুয়াল। তো আমি যদি 2 নোডকে কোনটা যদি কোনটা লুপের মানে মধ্যে তুমি ঢুকাই, বলতেছো এই যে 15 সমান সমান ভাগ হ্যাঁ হয়ে যাবে? না, এটা কোনো জি স্যার, গ্যারান্টি নাই। কেসিএল অনুযায়ী তো 2 নাম্বার নোডে যেই পরিমাণ কারেন্ট ঢুকতেছে ওই পরিমাণ বাইর হচ্ছে, তাহলে 15 দিয়ে মানে ইকুয়াল ওই ভাগ লজিক হবে কেমন? অনুযায়ী। 1 আর 14 এম্পিয়ার ভাগ হচ্ছে না, তুমি কেমনে জানো ইকুয়াল হবে? এমন তো কোনো কথা নাই। দুই পাশ কি সিমেট্রিক 100%? 4 আর 8 আছে না? আচ্ছা 2 নাম্বার নোডে 15 এম্পিয়ার আসার পর মানে 2 ভাগে ভাগ হইলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 ভাগে ভাগ হয়ে যাবে, ভালো কথা। কিন্তু তাই বলে এই দুইটা কারেন্ট কি সমান হবে? মানে আমরা তো ওই যে ঢুকাই দিতে পারতাম যে একই কারেন্ট, যেই কারেন্টের দিক তো দিয়ে বের সমান হইতো না সেই স্যার, কারেন্ট ভাগ। এখানে ঢুকতেছে। তাহলে স্যার এটা কি হবে যে আমি যদি তিনটে ইকুয়েশন লিখি, লাইক v1 মাইনাস 0/4 প্লাস v3 মাইনাস 0/8 ইকুয়ালস টু 0, একটা হচ্ছে, আরেকটা হচ্ছে v2 মাইনাস v1/2 প্লাস v2 মাইনাস v3/2 মাইনাস 15 ইকুয়ালস টু 0, এটা আরেকটা সমীকরণ। আরেকটা হচ্ছে v1 মাইনাস v3 ইকুয়ালস টু মাইনাস 30। বুঝি নাই। তুমি এই খালি এই দুইটা আউটগোয়িং থাকতেছে কিভাবে তোমার? তুমি কি পুরাটাকে ঢুকাই দিছো, এরকম করছো? ওয়ান, এটা স্যার ফার্স্টে করছিলাম, তারপরে যখন আপনি ওই -50 মানে v2 এর কথা বাদ দিয়েছেন তখন আমি -15টা বাদ দিয়ে দিচ্ছি। শোনো, মানে আচ্ছা, এরকম আমি যদি করে দেখবো করো স্যার, সমস্যা হবে। শোনো, আমাদের তো ইন্টারনাল ইকুয়েশন কয়টা থাকতে হবে সেটাও মাথায় রাখতে হবে। এখানে যেমন ধরো যে ইন্টারনাল ইকুয়েশন খালি একটা ছিল, তাই না? v1 মাইনাস আমার v3 তিনটে আছে। 30। ঠিক আছে, ইন্টারনাল ইকুয়েশন যদি আবার অনেক বাইরে যায় তাহলে তো লাভ হইলো না, কোথায় তুমি কোন দুঃখে করবা। যেমন ধরো এটা যদি করো, ধরো যে তুমি এইটা প্লাস এইটা যোগফল 0 লিখতে পারো, এটা তো ভুল নাই কোনো, কারণ কেসিএল এর একটা ফরম্যাট তো। কিন্তু তখন ইন্টারনাল ইকুয়েশন কি হবে? একটা হবে ইন্টারনাল ইকুয়েশন এইটা, যে এই দুইটার মধ্যে 30 ডিফারেন্স। তখন আবার এইটার সাথে এখন এই নোটটা তখন একটা, মানে তাও তো সাফিসিয়েন্ট ইকুয়েশন হয় নাই, আরেকটা ইকুয়েশন লাগবে ইন্টারনাল। তখন তোমার এই নোটের জন্য আবার নিয়ে এইটা করবেন। প্লাস হ্যাঁ, এইটা v2 প্লাস মাইনাস এইটা করাই v1, লাগতেছে। তাহলে লাভ কি হইলো তোমার? এটা হইতেছে স্যার, বুঝতেছো? বুঝতে পারছি। মানে শুধু শুধু আমাদের মিনিমাম যে ইফোর্ট লাগবে যেদিক দিয়ে সেদিক দিয়ে আমরা যাব, ঠিক আছে? আমরা দরকারের চাইতে আমরা যে নোড গুলার মধ্যে আছে, ভোল্টেজ সোর্স আছে, সেগুলাকে ঢুকাবো। তারপর যদি কোনো একটা দেখি যে এমন একটা রেজিস্ট্যান্স আছে যেটা এই যেমন ধরো এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকতো, ঠিক আছে, তখন বলতাম যে ওকে, এইটার কারেন্টটা এই সুপার নোড থেকে বাইর হয়, সুপার নোডেই বের হয়, মাঝখান দিয়ে কিছু নাই, এদিক দিয়ে কিছু বের হচ্ছে না বা ঢুকতেছে না, তখন ওইটাকে আমরা সুপার নোডে ঢুকাই দিতাম। বুঝতেছো? এছাড়া বেহুদা সবকিছু সুপার নোডে ঢুকায় লাভ নাই তো, কারণ তখন আবার সুপার নোডের ইন্টারনাল ইকুয়েশন বাড়তে থাকবে। আচ্ছা, এই জিনিসটা আমরা দেখতেছি না, সেটা আমি একটু তাহলে সিম্পল একটা জিনিস দেখাই দিই, সহজ একটা ইয়ে কই। সেটা হচ্ছে কারেন্ট নোড ইকুয়েশন বাই ইন্সপেকশন। এই জিনিসটা আসলে আরো পরে আসবে, এটা এখন একটু বলে দিই। এই যে এরকম একটা ইকুয়েশন, সেটা হচ্ছে চোখে দেখা কোনো ক্যালকুলেশন ছাড়া নোড ইকুয়েশন লিখে ফেলা যায়। সেটা কিরকম হবে? একদম এখানে একটা কথা আছে, যদি কোনো ডিপেন্ডেন্ট সোর্স বা সুপার নোড না থাকে, এগুলা যদি না থাকে, একদম মানে ডাল ভাত অঙ্ক যদি থাকে, তাহলে চোখে দেখে আসলে নোড ইকুয়েশন লিখে ফেলা যায়। ফর এক্সাম্পল, এখানে আমাদের ধরো এটা আমাদের গ্রাউন্ড, অনেক বড় নোড, এটা একটা নোড, সেটা হচ্ছে v1, এটা একটা নোড v2। আচ্ছা, এখানে আমরা ডিরেক্টলি ইকুয়েশন লিখতে পারবো কিরকম? আমি আগে ধরো নরমাল ইকুয়েশন লিখি, ঠিক আছে? দেখো, প্রথমে 6 এম্পিয়ার ঢুকতেছে v1 এ, তারপর v1 মাইনাস 0/20 প্লাস v1 মাইনাস 10, সরি 0/10। ও আচ্ছা, এটা আসলে ভালো এক্সাম্পল হয় না। আচ্ছা, আমার বোঝার সুবিধার জন্য শোনো, আমি একটু সার্কিটটা মডিফাই করে দিই তোমাদের সুন্দর করে দেখানোর জন্য। ধরো এখানে 5 ওহমের কিছু একটা আছে, আমি পরে এইটাও দেখাবো, আপাতত ধরো, ঠিক আছে? তাহলে এরপরে কি হবে? আমরা ইকুয়েশন লিখতেছি, বলতো, প্লাস এই ডিরেকশনে
outgoing v1 minus v2 by 5 equal to 0, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এটা হচ্ছে নোড 1। নোড 2 তে লিখি। আচ্ছা, নোড 1টাকে আমি একটু সিম্পলিফাই করে লিখি, আমরা তো সিম্পলিফিকেশনটা মাথা ঘামাচ্ছি না। v1 গুলো কমন নেই, 1/20 plus 1/10 plus 1/5 প্লাস v2 গুলা কমন, v2 গুলো হচ্ছে -1/5 ইকুয়াল টু হচ্ছে 6 এম্পিয়ার। আচ্ছা, এখন এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি কেন এরকম আসলো। এই 20, 10 আর 5 কারা কারা বলতো? এই 20, 10 আর 5 এখান থেকে আসছে না? আচ্ছা, আর v2 এর কোএফিসিয়েন্ট আছে, দ্যাট মিন্স v1 নোডে যখন আমরা ইকুয়েশনটা লিখবো, v1 এর কোএফিসিয়েন্ট হবে যতগুলা রেজিস্ট্যান্স আছে সবগুলা 1 করে যোগফল, বা উল্টা করে বললে 1 এগুলো আসলে জি, তাই না? g1 g2 g3 সবগুলা জি এর যোগফল আসছে, বুঝেই তো? 1 আর কি জি না? আচ্ছা, সেটা সমস্যা না, জি মাথায় দরকার নেই, রেজিস্ট্যান্স গুলো উল্টা করে যোগ করে আসছে। আর v2 এর সাথে কি আসছে? v2 এর সাথে আসছে দেখো খালি 1/5 নেগেটিভ আকারে। কেন 1/5 আসছে? কারণ v1 আর v2 এর মধ্যে কমন খালি 5 আছে, সেজন্য 5টা 1 করে নেগেটিভ আসছে। আর 2 নাম্বার হচ্ছে এই টোটাল নোডে অ্যাকচুয়াল যদি কোনো সোর্স থেকে ঢুকে 6 এম্পিয়ার ইকুয়াল টু ওই সমাচিহ্নের ওই পাশে কত কারেন্ট ঢুকতেছে 6 এম্পিয়ার ইকুয়াল টু 6 আসছে, বুঝা গেছে? তাইলে আমরা যদি এখন এই সেম অ্যানালজিতে নোড 2 এর ইকুয়েশনটাও লিখতে পারবো। কিভাবে হবে দেখো, যেই নোডটা লিখবো সেই নোডের কোএফিসিয়েন্ট হবে কি, আমরা 2 তে লিখতেছি তখন v2 এর কোএফিসিয়েন্ট কি হবে? ওই v2 তে যতগুলা রেজিস্ট্যান্স আছে সবগুলো উল্টায় লিখতে হবে, 40 40 5। তারপরে অন্য যতগুলা নোড আছে, এখানে একটাই নোড আছে, 3টা থাকলে v2 v1 থাকতো v3 থাকতো, অন্য নোডগুলো আছে সেগুলোর কোএফিসিয়েন্ট সব নেগেটিভ হবে। নেগেটিভ কি আসবে? v1 আর v2 এর মধ্যে যেটা কমন আছে, আমরা এখন v2 এর জন্য লিখতেছি, v2 তে সব পজিটিভ গুলা যাবে আর বাকিগুলা নেগেটিভ যাবে। নেগেটিভ ভ্যালু কত হবে? যেই নোডটায় লিখতেছি তার সাথে, যেই নোডের জন্য লিখতেছি, মানে যেই ভ্যারিয়েবলের জন্য লিখতেছি তার যেটা কমন আছে, v2 এর সাথে v1 এর কমন আছে কি 5 আছে খালি, সো -1/5। যদি আরেকটা থাকতো তাহলে ধরো যে এই দিক দিয়ে আরেকটা থাকতো, v1 আর v2 এর মাঝখানে 10 থাকতো, তখন আমরা ওই -1/10 একটা আসতো, যদি থাকতো আর কি কমন অন্য কিছু। আর তারপরে কি হবে? এবং ইকুয়াল টু দিব হচ্ছে, ইকুয়াল টু দিব টোটাল ইনকামিং ইন দ্যাট নোড, টোটাল কত কারেন্ট ইনজেক্টেড হচ্ছে বাই ডিফারেন্ট সোর্সেস। এখানে এখন একটাই সোর্স ইনজেক্ট করতেছে v2 তে, সেটা হচ্ছে 2 এম্পিয়ার, এবং এটা ইনজেক্ট করতেছে, ঢুকতেছে, সো ইকুয়াল টু 2। ঠিক আছে? সো এখন দেখো আমার কিন্তু এই যে আমরা ইকুয়েশনটা লিখছি, বা এই ফরম্যাটেও লেখা দরকার ছিল না, আমরা একবারে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখে ফেলতে পারতাম, কারণ এই সবগুলা ম্যাট্রিক্সে তো আসতো v1 v2। ঠিক আছে, ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা একবারে বাই ইন্সপেকশন কোনো যদি গ্যাঞ্জাম না থাকে লিখে ফেলতে পারি। কি ফরম্যাটে লিখতে পারি দেখো, v1 এর এখানে আসবে v1 এর শক যেটা আসছে কি কি 20 10 5, এখানে আসবে কি v1 আর v2 এর মধ্যে কমন যেটা ছিল -1/5 মাইনাস করে আসবে। আর v2 এটা ডায়াগোনাল বরাবর পজিটিভ গুলা যাবে, v2 এখানে আসবে, v2 টাই কি আসবে ডায়াগোনালে পড়বে হচ্ছে 40 40 5। ঠিক আছে, আর এখানে আসবে কি v1 আর v2 এর মধ্যে কমন যেটা, ঠিক আছে, কমন কোনটা আসবে? শুধু 5 -1/5 ইকুয়াল টু, এখানে কি আসবে? এখানে হবে v1 এ ইনজেক্টেড হচ্ছে কত? 6, খালি 6 ইনজেক্টেড, যার কোনো সোর্স নাই v1 এর মধ্যে। আর v2 তে কি হবে? শুধু ইনজেক্টেড হচ্ছে 2। ঠিক আছে, যে একবারে আমি পুরা ম্যাট্রিক্সটা লিখে ফেলতে পারছি, এখান থেকে এখন ক্যালকুলেটর সলভ করে ফেলা যায়। এটাকে বলতেছি আমার রাইটিং দ্য নোড ইকুয়েশন বাই ইন্সপেকশন, জাস্ট চোখে দেখে লিখে ফেলা যায়। যদি এখানে এক নাম্বার শর্ত কোনো ধরনের পরে ক্লাস আছে, হ্যাঁ ছেড়ে দিচ্ছি, ডিপেন্ডেন্ট বা সুপার নোড থাকবে না, তাহলে এগুলো যদি থাকে তাহলে যে এগুলা মডিফাই হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা আসলে খুব একটা কাজের না, আনলেস তোমাকে বিশাল বড় একটা সহজ সার্কিট বাট অনেক বড় 8টা নোডের ইকুয়েশন দিয়ে বললাম যে ইকুয়েশন গুলো লেখো, তখন হচ্ছে এটাই হেল্পফুল হবে, আদারওয়াইজ এটা তেমন কোনো কাজ নেই। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, তোমাদের